আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। একটু চাপের তোমাদের সময় যাচ্ছে, তাই না? মানে সামনে ঈদের পরই তোমাদের পরীক্ষা। তো চাপে সময় যাওয়ার কারণ হইলো অনেকেরই সিলেবাস কমপ্লিট হয় নাই, অনেকেরই নানা টেনশন, পরীক্ষা কেমন হবে না হবে এগুলো নিয়ে অনেক টেনশন, তাই না? তো তোমাদের চাপটা একটু কমিয়ে দেওয়ার জন্য, তোমাদের চাপটা একটু কমানোর জন্য আমি ফিজিক্স সেকেন্ড পেপারে যে চলতরিৎ চ্যাপ্টারটা ওইটার উপরে একটা এমসিকিউ ওয়ান শট ক্লাস নিয়ে হাজির হয়েছে, ঠিক আছে? এই ক্লাসটা তুমি যদি একটু মনোযোগ দিয়ে করো তাহলে আশা করা যায় তোমার এই চ্যাপ্টার সংক্রান্ত যতগুলা এমসিকিউ তোমার ঝামেলা মনে হয় বা তোমার সমস্যা মনে হয় এগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো মনোযোগ দিয়ে একটু ক্লাসটা করার চেষ্টা করবো। চলো আমরা শুরু করি। চলতরিৎ, ঠিক আছে? চলতরিৎ, ওকে। আমাদের প্রথম যেই প্রশ্নটা দিছে সেইটা হলো তাপমাত্রা বৃদ্ধি পেলে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তন হয়, ঠিক আছে? এখন আমরা জানি যে পরিবাহী পদার্থের উপরে ভিত্তি করে মানে বিদ্যুৎ পরিবহন করতে পারে কিনা এর উপরে ভিত্তি করে পরিবাহী পদার্থগুলোকে তিন ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? তিন ভাগে। একটা হলো পরিবাহী, একটা হলো অর্ধপরিবাহী, একটা হলো পরিবাহী, একটা হলো অর্ধপরিবাহী, একটা হলো অন্তরক। আচ্ছা, পরিবাহী পদার্থের জন্য তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি রোধ কি হবে? বাড়বে। তাপমাত্রা বৃদ্ধি করলে রোধটাও বাড়বে। অর্ধপরিবাহী পদার্থের জন্য তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি রোধ কি হবে? হ্রাস পাবে। রোধটা কি হবে? কমে যাবে বা হ্রাস পাবে। অন্তরক পদার্থের জন্য আমাদের তাপমাত্রা বৃদ্ধি করলে রোধের সাথে কোনো কিছু সম্পর্ক যায় আসে না, কারণ আমাদের অন্তরক পদার্থ বিদ্যুৎ পরিবহন করে না। বিদ্যুৎ পরিবহন করে না, বিদ্যুৎ পরিবহন করে না। তাহলে পরিবাহী পদার্থের জন্য তাপমাত্রা বৃদ্ধি করলে রোধটাও বাড়বে। অর্ধপরিবাহী পদার্থের জন্য তাপমাত্রা যদি বৃদ্ধি করি রোধটা কমে যাবে বা হ্রাস পাবে, মানে উল্টাটা। আরেকটা হলো অন্তরক পদার্থের জন্য তো বিদ্যুৎ পরিবহন করে না, তাই না? এখানে তাপমাত্রা বৃদ্ধি করলেও কোনো পরিবর্তন আসবে না। তাহলে আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর কি হবে? অর্ধপরিবাহীর জন্য তাপমাত্রা বৃদ্ধি করলে রোধটা কি হবে? হ্রাস পাবে, ঠিক আছে? এই যে ঘ নাম্বার। আচ্ছা দেখো, নিচের কোন পদার্থের রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক? আচ্ছা, একটু আগে আমরা দেখলাম যে পরিবাহী পদার্থের জন্য তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে কি হবে? রোধটাও বৃদ্ধি পাবে। এখন কি হারে বৃদ্ধি পাবে? আমরা জানি যে পরিবাহী পদার্থের জন্য তাপমাত্রা বৃদ্ধি করলে রোধটা বৃদ্ধি পাবে, যেটা সেটা সূত্র হইল এই যে রোধটা কি হারে বৃদ্ধি পাবে তার সমীকরণ বা সূত্র বলতে পারো। এটা হইলো আর থিটা ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা থিটা, যেখানে আর থিটা হইলো কোন তাপমাত্রায় তুমি তোমার কোন তাপমাত্রা বা কোন তাপমাত্রা পরিবর্তন করে তুমি রোধটা নির্ণয় করতে চাচ্ছ, ঠিক আছে? ধরো আমি 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন করলাম, তাহলে আমাদের রোধ কতখানি বাড়বে এইটা বোঝাচ্ছে আমাদের হইলো আর থিটা, মানে রোধটা আসলে কত হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর আর নটটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, বা এটা হলো এক কথায় বলা যায় যে নিম্ন তাপমাত্রায় রোধ। নিম্ন তাপমাত্রায় রোধ। আর আর নট যেটা আছে, আর নটটা হইলো আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। আমাদের আলফাটা কি বোঝায়? রোধের উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক। আর থিটা হইলো আমাদের কত তাপমাত্রায়, ঠিক আছে? মানে কত তাপমাত্রা তুমি পরিবর্তন করছো। তাহলে এটা হইলো আমাদের যে পরিবাহী পদার্থের জন্য আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে রোধটা কি হারে বৃদ্ধি পাবে। এখানে হইলো আলফা হারে, মানে এটা তোমরা চার্লসের সূত্র আর গেলুসাকের সূত্র পড়ছো না? ওইখানে কি ছিল যে তাপমাত্রার সাথে একবার আয়তনের সম্পর্ক ছিল, একবার তাপমাত্রার সাথে হইলো চাপের সম্পর্ক ছিল। তো ওখানে বলছিল যে চার্লস বলছিল কি, যদি আমরা তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করি তাহলে আমাদের যে ওই কার্যকরী পদার্থ আছে, কার্যকরী পদার্থের যে আয়তনটা এটা কি হবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের
1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে, তাই বলছিল না? তো এইখানে এই রোধের ক্ষেত্রে বলা হয় যে যদি আমরা যে রোধের যে তাপমাত্রা যদি আমরা পরিবর্তন করি, তাপমাত্রা যদি আমরা 1 ডিগ্রি কি করি বৃদ্ধি বা হ্রাস করি, তাহলে পরিবাহী পদার্থের জন্য রোধের মানটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধের আলফা অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। ঠিক আছে, ওখানে 1/273 ছিল, এখানে কি আছে আলফা আছে। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের পার্থক্য, এটাই হলো আমাদের মেজর পার্থক্য। তাহলে আমাদের সূত্রটা কি r θ = r0 1 প্লাস আলফা থিটা। ঠিক আছে, তো এটা হলো আমাদের সূত্র। এখন বলছে আমাদের নিচের কোন পদার্থের রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক। আমরা জানি যে অর্ধপরিবাহী পদার্থগুলোর জন্য আমাদের যে তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে কি হবে, রোধের মানটা কমে যাবে, রোধের মানটা কমে যাবে, মানে হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। সেই ক্ষেত্রে এই আলফাটা নির্দেশ করে যে পরিবাহী পদার্থের জন্য তাপমাত্রা বৃদ্ধি করলে রোধের মানটা বাড়বে, পরিবাহী পদার্থের জন্য তাপমাত্রা কমাই দিলে রোধের মানটা কমে যাবে। কিন্তু অর্ধপরিবাহী পদার্থের জন্য এটা হলো উল্টা প্রসেসে কাজ করে, মানে তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো তাহলে আলফার মানটা কমে যাবে, মানে যেহেতু আমাদের রোধের মানটা কমে যাচ্ছে অর্ধপরিবাহী পদার্থের জন্য। তো সেই ক্ষেত্রে অর্ধপরিবাহী পদার্থগুলোর জন্য আলফার যে ভ্যালুটা এটা হবে নেগেটিভ, আলফার ভ্যালুটা কি হবে ভাইয়া, নেগেটিভ হবে। ঠিক আছে, এখন আমাদের দেখতে হবে এখানে যে 4টা অপশন দেওয়া আছে এর মধ্যে কোনটা অর্ধপরিবাহী পদার্থ। দেখো 2 নম্বরে দেওয়া আছে জার্মেনিয়াম, আমরা জানি সিলিকন, জার্মেনিয়াম এগুলো হইলো অর্ধপরিবাহী পদার্থ। ঠিক আছে, ওকে। এখন আসো, একটি তারের 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ 50 ওহম এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ 60 ওহম। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারটি রোধ কত হবে? আচ্ছা, একটা সুন্দর একটা প্রশ্ন করছে। আমরা এখন এইখানে প্রশ্নটা পড়ার সাথে সাথে বুঝতে পারছি এখানে দুইটা ইকুয়েশন হবে, কারণ 50 ডিগ্রিতে বলছে একটা 50, 100 ডিগ্রিতে বলছে একটা 60, এখানে দুইটা ইকুয়েশন হবে। দুইটা ইকুয়েশন আগে আমরা লিখে নিই। একটা হইলো 50 ডিগ্রিতে 50, তার মানে হলো 50। কিছুক্ষণ আগে যে সূত্রটা দেখাইলাম এই সূত্রের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ম্যাথটা করা লাগবে, এই সূত্রের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ম্যাথটা করা লাগবে। ঠিক আছে, এটা মাথায় রাখো। তাহলে 50 হবে, এখানে হলো আমাদের r0টাকে বের করতে হবে, কারণ এখানে বলে দিয়েছে 0 ডিগ্রিতে তাপমাত্রা বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারটি রোধ কত হবে। তাহলে r0 প্লাস আমাদের হইলো r0, আলফা তো আছে, আলফার কোনো ভ্যালু দেওয়া নাই এখানে, আর কত তাপমাত্রায় 50, এটা হলো 50। ঠিক আছে, এটা হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশনটা কি? 2 নম্বর ইকুয়েশনটা হইলো আমাদের 60 রোধ হবে কততে বলো তো, 100তে। ঠিক আছে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন আমাদের দুইটা ইকুয়েশন সলভ করা লাগবে। আচ্ছা, আমরা একটু সলভ করে ট্রাই করি। তাহলে আমি যদি এখানে r0 আলফা 50টাকে একপাশে রেখে দিয়ে 50 মাইনাস r0, এটা হলো 3 নম্বর দিলাম। ঠিক আছে, পরে আমি কি করছি, এখানে আবার সেম ভাবে r0 আলফা 100টাকে একপাশে রেখে দিয়ে 60 মাইনাস r0 করলাম। তাহলে এটা আমাদের কত হবে, 4 নম্বর ইকুয়েশন। আমাদের উদ্দেশ্য হইলো এই আলফাটাকে রিমুভ করা, কারণ আলফার ভ্যালুটা আমাদের কাছে দেওয়া নাই। তো আমি যদি এখন ভাগ করে দেই, আমি যদি এখন 3 ভাগ 4 করে দেই, তাহলে এখানে কাটাকাটি যাবে না, এগুলো r0 আলফা r0 আলফা। তুমি বলতে পারো ভাইয়া এখানে দুইটা ইকুয়েশন লিখলেন, তো এইখানে আলফার ভ্যালুটা কি পরিবর্তন হবে না, মানে এখানে কি আলফা 1 আর এখানে কি আলফা 2 হবে না? না, আলফা 1 আলফা 2 কখনোই হবে না। আলফা হচ্ছে একটা রোধের উষ্ণতা গুণাঙ্ক। ঠিক আছে, এই আলফার ভ্যালুটা বা আলফার যে মানটা এটা নির্ভর করে ওই তোমার যেই উপাদানের তার, ধরো তামার তার, তাহলে তামার যে উপাদান, তামা একটা উপাদান তাই না, তাহলে ওই তামা যতক্ষণ আমি পরিবর্তন করতেছি ততক্ষণ আলফার ভ্যালুটা কখনোই পরিবর্তন হবে না, তার মানে উপাদানের উপর নির্ভরশীল এই আলফার মানটা। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা একই তারের টেম্পারেচার পরিবর্তন করছি সেহেতু আমাদের আলফার ভ্যালুটা হবে না, এখানে পরিবর্তন হবে না, সেক্ষেত্রে আমাদের আলফা 1 আর আলফা 2টা হবে না। ঠিক আছে, কাটাকাটি করলাম, এখানে 50 দিয়ে যদি আমরা 100কে কাটি তাহলে কি থাকে, 1/2 থাকে তাই না, আর এইবারে তো 50 মাইনাস r0 ডিভাইডেড বাই 60 মাইনাস r0 আছে। এখন আমরা যদি সুন্দরভাবে লিখতে চাই, তাহলে আড়াআড়ি যদি গুণ করে সুন্দর করে একটা ইকুয়েশন আমরা আনতে চাই, তাহলে আমরা কি পাবো বলতো, 2 দিয়ে 50 এবং 50 মাইনাস r0কে যদি আমরা গুণ দেই তাহলে পাবো 100 মাইনাস 2r0, আর এরপরে তো 60 মাইনাস r0 থাকবেই। তাহলে সুন্দর করে একটু লেখো, কত থাকবে, 100 মাইনাস 2r0 ইকুয়াল টু 60 মাইনাস r0 থাকবে। তাহলে এখন বলো 100 আর এখানে আছে 60, তাহলে কত হবে 40, আর এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে কত হবে r0, তাহলে r0 এর ভ্যালু কত আসতেছে 40 ওহম, 40 ওহম। আচ্ছা, এখানে একটু ভুল দেওয়া আছে অপশনগুলোতে, এখানে কত হবে 10 20 30 40। ঠিক আছে, 10 20 30 40, তাহলে আমাদের r0 এর ভ্যালুটা কত দেখো তো, r0 এর ভ্যালুটা হবে আমাদের 40 ওহম। ঠিক আছে, তার মানে এখানে ঘ নম্বর যে অপশনটা দেওয়া আছে এটা হবে। পরিবাহীর একক নিচের কোনটি, পরিবাহিতার একক নিচের কোনটি। আমরা পরিবাহিতা জিনিসটা আসলে কি এটা আগে একটু বুঝে নিই। পরিবাহিতা হলো রোধের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহিতা। কি ভাইয়ারা,
রোধের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহিতা, ঠিক আছে। রোধের বিপরীত রাশি কোনটা? আমরা জানি আর ইকুয়াল টু 1/g অথবা জি ইকুয়াল টু 1/r। রোধের বিপরীত রাশি এই যে জি, এটাই হলো আসলে পরিবাহিতা, এটাই কি আসলে পরিবাহিতা। এই যে জি, এটাই আসলে আমাদের পরিবাহিতা। এখন তুমি সূত্র জানো ভি ইকুয়াল টু আইআর, তাই না? ভি ইকুয়াল টু কি জানো? ভি ইকুয়াল টু জানো আইআর। এখন ওইখান থেকে আমরা একটু দেখি তো যে জি এর এককটাকে বের করে নিয়ে আসি। আমাদের জি এর একক সাধারণত কি? পার ওহম। এই যে আর ইকুয়াল টু যে 1/g লিখলাম আমরা, এখানে জি এর এককটা কি হচ্ছে বলো তো? ওহম, পার ওহম, তাই না? পার ওহম হচ্ছে, যেহেতু রোধের একক যদি ওহম হয় তাহলে এটা হচ্ছে পার ওহম হচ্ছে। কিন্তু আমাদের তো অপশনে ওগুলো দেওয়া নাই, যে ওহম, তারপরে আমাদের জানি যে পরিবাহিতার আরেকটা একক আছে সিমেন্স, এগুলো কিন্তু কিছুই দেওয়া নাই। তাহলে আমাদের অন্যভাবে ট্রাই করতে হবে। আমরা জানি যে ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু কি? আইআর। এখন আর এর জায়গায় যদি আমি জি বসাই, 1/g বসাই, তাহলে আই ডিভাইডেড বাই জি আসে, তাই না? এবার আসে ভি, অতএব জি ইকুয়াল টু কি? জি ইকুয়াল টু কি আসে? আই ডিভাইডেড বাই ভি। আই এর একক কি? অ্যাম্পিয়ার। ভি এর একক কি? ভোল্ট। তাহলে অ্যাম্পিয়ার পার ভোল্ট। তাহলে জি এর এককটা কি দাঁড়াচ্ছে? অ্যাম্পিয়ার পার ভোল্ট। দেখো তো আছে কিনা, এই ক নম্বরে আছে। নিচের কোন পদার্থটির রোধের উষ্ণতা সহগের মান ঋণাত্মক? আচ্ছা, এই প্রশ্ন তো আমরা কিছুক্ষণ আগে একটা করে আসলাম, তাই না? যে কোন পদার্থের উষ্ণতা সহগের মান ঋণাত্মক, মানে আলফার ভ্যালুটা ঋণাত্মক। যেটা অর্ধপরিবাহী পদার্থ তার আলফা এর মানটা ঋণাত্মক, ঠিক আছে। তো এখানে তামা আছে, পিতল আছে, অ্যালুমিনিয়াম আছে, সিলিকন আছে। আমরা জানি জার্মেনিয়াম, সিলিকন এগুলো অর্ধপরিবাহী পদার্থ। সমান রোধ বিশিষ্ট দুটি তামার তারের দৈর্ঘ্য যথাক্রমে 2 মিটার ও 8 মিটার, তার দুটির ব্যাসার্ধের অনুপাত কত হবে? খুবই দারুণ একটা প্রশ্ন দিছে। বলছে এখানে সমান রোধ বিশিষ্ট দুটি তামার তারের দৈর্ঘ্য, তামার তারের দৈর্ঘ্য দেওয়া আছে যে 2 মিটার এবং কত? 8 মিটার। তার দুটির ব্যাসার্ধের অনুপাত কত হবে? যেহেতু রোধগুলো আমাদের সমান, আমরা জানি আর ইকুয়াল টু কি বলতো? এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু দুইটাই কিসের তার? দুটাই কিন্তু আসলে তামার তার। তার মানে উপাদানের তো কোনো চেঞ্জ হয় নাই। উপাদানের কি কোনো চেঞ্জ হয়েছে? না, উপাদানের কিন্তু কোনোই চেঞ্জ হয় নাই। যেহেতু উপাদানের চেঞ্জ হয় নাই, আমরা জানি যে এই আপেক্ষিক রোধ রো, এইটা শুধুমাত্র কার কার উপরে নির্ভর করে বলতো? তাপমাত্রা, উপাদান, তাই না? তাপমাত্রা, উপাদান, এই দুইটার উপরে নির্ভর করে। যেহেতু দুইটাই তামার তার এবং আমাদের তাপমাত্রার এখানে চেঞ্জ করা হয়েছে, এটা কিন্তু কোথাও বলা নাই যে তাপমাত্রা কি কোথাও চেঞ্জ করা হয়েছে, এটা কি কোথাও বলা নাই। সেহেতু আমাদের রো যেটা আছে, রো এর মানটাও একই থাকবে, রো এর মানটাও একই থাকবে। এখন যদি দুইটা রোধ সমান হয়, এখানে বলেই দিছে যে দুইটা রোধ সমান, তাহলে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি যে আর ইকুয়াল টু রো L1 ডিভাইডেড বাই A1। আবার আমরা লিখতে পারি যে আর ইকুয়াল টু রো L2 বাই A2। তাহলে এটা 1 নাম্বার, এটা দিলাম আমি 2 নাম্বার। দুইটাকে এখন সলভ করা লাগবে বলতে এখানে দেখো যে দুইটারই বাম পক্ষ যেটা আছে সেটা কিন্তু দুইটাই আর। তাহলে আমরা এই দুইটাকে সমান আকারে লিখতে পারি, তাই না? যেহেতু দুইটার বাম পক্ষ দুইটাই হইলো আর, আমরা এটাকে সমান আকারে যদি লিখতে চাই, আমরা হইলো যে রোটাকে তুলে দিলাম, কারণ রো যেহেতু দুইটার ক্ষেত্রে সেম থাকবে, রো লেখার দরকার নেই, কাটাকাটি চলে যাবে। তো আমরা যদি একবারে করতে চাই, L1 ডিভাইডেড বাই A1 ইকুয়াল টু L2 ডিভাইডেড বাই A2। এখন তোমাকে বের করতে হবে ব্যাসার্ধের অনুপাত। ব্যাসার্ধ কই থেকে আসবে? এই যে এটা ক্ষেত্রফল না, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে তারের জন্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? দেখো একটা তারকে তুমি যদি কাটো তাহলে তারের মাথা কি দেখতে পাবো? গোল দেখতে পাবো, তাই না? তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে বোঝায় ওই যে গোল অংশটা তুমি দেখছো ওইটার ক্ষেত্রফল। আমরা জানি ওইটা কিসের মতো দেখতে? বৃত্তের মতো। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তারের জন্য কি হবে? অবশ্যই পায়ের স্কয়ার হবে। তো এখান থেকে আমরা ব্যাসার্ধের অনুপাতটা নিয়ে আসবো। তাহলে এখানে থাকতেছে A2 ডিভাইডেড বাই আসলে A1। তাহলে আমরা পাই কি পাই বলো তো? আমরা পাই L2 ডিভাইডেড বাই L1, L2 ডিভাইডেড বাই আসলে L1। এখন তুমি বলো, খুব সহজে হয়ে যাবে। এখানে কিন্তু A2 আর A2 এর ভ্যালুটা একটু বসাই দিবা, কারণ কি আমাদের আর এর অনুপাত বের করতে হবে, আর স্কয়ার, পায়ের স্কয়ার পুরোটা না, ঠিক আছে? এখন আমরা যদি এখানে ভ্যালুগুলো বসাই দেই তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে পাই R1 স্কয়ার ডিভাইডেড বাই পাই
r2² ইকুয়াল টু L2 এর মান কত ভাইয়া? তারের দৈর্ঘ্য দেখো 2 আর 8, 2 আর 8 না, সমান রোধ বিশিষ্ট তামার তারের দৈর্ঘ্য যথাক্রমে 2 আর 8। ঠিক আছে, তাহলে এখানে হবে আমাদের এখানে হইলো আমাদের A2 আছে। ঠিক আছে, এখন একটা বিষয় বলে রাখি যে এইখানে যে অনুপাতটা দিছে বা মানে যে যথাক্রমে দিছে, তারপর হইলো যে যথাক্রমে দিছে, তারপর হইলো যে অনুসারী দিছে, সবগুলা কিন্তু সিরিয়ালে দিছে একটা, মানে প্রথমে দিছে হইলো L1 এর মান, পরে দিছে হইলো L2 এর মান। এটা কিন্তু তোমাকে দেখে বুঝে নিতে হবে যে এখানে L এর পরিবর্তন করছে, প্রথমে L1 ছিল 2, তারপরে L2 কে হয়েছে 8। তো তোমার যে ভ্যালুটা বের করা লাগবে অবশ্যই ওই অনুপাতেই বের করা লাগবে। ঠিক আছে, L1 আগে, তারপরে হইলো আমাদের L2। তুমি যদি এখানে আগে L2 বের করো পরে L1 বের করো, তোমার কিন্তু এটার সাথে ভুল হয়ে যাবে, কারণ অপশনগুলো দেখো 1:2, 2:1, মানে তোমার কিন্তু ভুল হয়ে যাবে অবশ্যই। ঠিক আছে, তো আমরা কি করব, যেই যথাক্রমে বলে যেই অনুযায়ী দিছে বা যেই অনুসারে দিছে ওইটাই ফলো করতে হবে আমাদের। তাহলে আমাদের করতে হবে কি, যে A2/A1 আছে এটাকে আমাদের উল্টায় দিতে হবে। ঠিক আছে, উল্টায় দিতে হবে, তাহলে উপরে দিতে হবে আমাদের A1 আর নিচে দিতে হবে কি A2। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। তাহলে A1 এর পরিবর্তে আমরা লিখতে পারি পাই r1², আর A2 এর পরিবর্তে আমরা লিখতে পারি পাই r2²। ঠিক আছে, এখন বলো তো এটা যদি আমরা উল্টাই দিই তাহলে L1 এর মান কত 2, আর আমাদের হইলো L2 এর মান হইলো 8। ঠিক আছে, এখন এই যে পাই আর পাই কাটা দিলাম, আর এই পারে আছে স্কোয়ার, ওই পারে হয়ে যাবে রুট। তাহলে উপরে হয়ে যায়, যদি রুট হয়ে যায় তাহলে উপরে থাকতেছে আমাদের কি, উপরে থাকতেছে হইলো আমাদের √2, নিচে থাকতেছে আমাদের √8। মানে আমাদের আলটিমেটলি কত হবে, আমাদের আলটিমেটলি হচ্ছে √2/2, 4 × 8, তাহলে 2√2। তার মানে কাটাকাটি গেলে কত হয়, 1:2। ঠিক আছে, 1:2। দেখো তো এটা কি আসে, এই যে ক নাম্বার প্রশ্নে আছে। ঠিক আছে, মানে ক নাম্বার অপশনে আছে, সরি ক নাম্বার অপশনে আছে। তাহলে 1:2 হবে আমাদের এই 6 নম্বর প্রশ্নের উত্তর। ওকে, একটি তামার তারের রোধ 2R, আয়তন সমান রেখে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে পরিবর্তিত রোধ কত হবে? আচ্ছা, এই ম্যাথটা আগে আমরা ম্যানুয়ালি সলভ করে দেখবো আসলে কিভাবে সলভ করতে হয়। তারপরে এই ম্যাথগুলোর জন্য বা এই টাইপের ম্যাথগুলোর জন্য একটা শর্টকাট আছে। ঠিক আছে, ওটা আমি শিখাই দেবো পরীক্ষার খাতায়। যখন এরকম প্রশ্ন আসবে তখন তো তোমাকে পুরাটা করা লাগবে না, তুমি শুধু শর্টকাটটা অ্যাপ্লাই কইরা এমসিকিউটা করে দিতে পারবা। আর যদি কখনো সৃজনশীলে আসে না, যদি তোমার ভাগ্য খারাপ থাকে, যদি সৃজনশীলে দিয়েও দেয়, তাহলে আমরা কিভাবে এটাকে সলভ করবো সেটা একটু দেখে নাও। ঠিক আছে, প্রসেসটা একটু দেখে নাও, তাহলে আশা করা যায় যে সৃজনশীল তুমি এটা পারবা। ওকে, একটি তামার তারের রোধ দেওয়া আছে 2R। আচ্ছা, ভালো কথা। আয়তন সমান রেখে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হইল, খুবই ভালো কথা। পরিবর্তিত রোধ কত হবে? পরিবর্তিত রোধ কত হবে? আমরা একটা কাজ করি, আমরা একটা নতুন পেজ নিই। ঠিক আছে, এই ম্যাথটা করার জন্য একটা বড় পেজ লাগবে, আমরা একটা নতুন পেজ নিই। আচ্ছা, প্রশ্নটা ছিল একটি তামার তারের রোধ হইল 2R, আয়তনকে সমান রেখে, আমাদের আয়তনকে সমান রাখা হয়েছে এবং আয়তনকে সমান রাখার পরে বলছে তারটি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে। ঠিক আছে, দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে। ওকে, দেখো আচ্ছা, এখন আমাদের এই যে দুইটা ইকুয়েশন আমরা লিখলাম, এখানে এখানে হলো রো আর রো, এই দুইটা কিন্তু একই লিখছি। ρ1 বা ρ2 এই দুইটা কিন্তু লিখি নাই। ρ1 ρ2 এইভাবে কিন্তু এখানে 1 নম্বর ইকুয়েশনে ρ1 আর 2 নম্বরে ρ2 কিন্তু আমরা দেই নাই, যেহেতু আমাদের প্রশ্নে বলছে যে একটা তামার তারের রোধ 2R, আয়তনকে সমান রেখে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হইলো। মানে একই তারের কথা বলছে ভাইয়া, একই তারের কথা বলছে। আমি বলছি যে আপেক্ষিক রোধটা উপাদানের উপর নির্ভরশীল, একই তারের ক্ষেত্রে ওটা চেঞ্জ হবে না। ঠিক আছে, একই তারের ক্ষেত্রে ওটা চেঞ্জ হবে না। তো এখন দুইটা ইকুয়েশন আমরা লিখলাম, দুইটা ইকুয়েশন লেখার পরে আমাদের কি করা লাগবে, সলভ করা লাগবে। আমাদের R2 এর ভ্যালুটা বের করতে হবে। কিসের ভ্যালু? R2 এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, যদি আমরা দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কি পরিবর্তন হবে, এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে, যে শর্তটা ব্যবহার করে আমরা এটাকে সলভ সহজেই করতে পারবো। ধরো তুমি এখানে ভাবতেছো, আমরা যদি এখানে সম্পর্কটাকে এমন করি যে R1 / হইলো R2 ইকুয়াল টু, যেহেতু L1 মানে R1 এর সাথে L1 বা R এর সাথে L এর সমানুপাতিক সম্পর্ক, আমরা এইভাবে লিখে দিতে পারবো যে আসলে আমাদের হবে এটা হলো L1 আর এটা হবে আমাদের L2। অতএব আমাদের R2 কত হবে? আমাদের R2 হবে আমাদের, বলো আমাদের R2 কত হবে? L2 দ্বিগুণ করলে হইলো 2 × 2R,
তার মানে হইলো 4r। না ভাইয়া, এটা ভুল। এটা প্রসেসটা সম্পূর্ণ ভুল, এটা হয় নাই। তোমরা অনেকে এইভাবে করতে পারো, সম্পর্ক দাঁড় করা এইভাবে করতে পারো, কিন্তু এটা হবে না। এটা কেন হবে না তার একটা প্রধান কারণ হইল, তোমার যখন এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করবা তখন তুমি নিচ্ছ হইল আর এর সাথে এল এর সম্পর্ক। তোমার যে রোধের সূত্র ছিল ওইখানে বলা ছিল এটা তখনই কাজ করবে, মানে R1 ডিভাইডেড বাই R2 ইকুয়াল টু L1 ডিভাইডেড বাই L2, এটা তখনই কাজ করবে যখন কি ফিক্সড। যখন ফিক্সড কোনটা বলো তো? যখন আমাদের টেম্পারেচার ফিক্সড, তারপরে হইলো আমাদের এই যে ক্ষেত্রফল, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা হইলো ফিক্সড, এটা হইলো ফিক্সড। কিন্তু আমাদের প্রশ্নে কোথাও বলা নাই যে ক্ষেত্রফল ফিক্সড, আমাদের বলা হয়েছে যে আয়তনটা সমান, আয়তনের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করো, একই তারের পরে তুমি যদি এক্সপেরিমেন্ট করো, একই তারে তুমি যদি দৈর্ঘ্য পরিবর্তন করো, তার হইলো যে কোনো ধরনের পরিবর্তন করো তুমি, ওই তারকে যতক্ষণ না পর্যন্ত তুমি কাটবা, এমনি কাটবা বা কোনো চেঞ্জ করবা, ওটার আয়তন কোনো কমাবা বা বাড়াবা, ততক্ষণ না কিন্তু আয়তন কোনো পরিবর্তন হবে না। মানে তুমি কাটলা বা ওই তারের সাথে আরেকটা তারের অ্যাড করলা, ততক্ষণ ওটা করার আগ পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। মানে আয়তন যা আগে ছিল পরেও কিন্তু সেমই থাকবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটাকে কিন্তু পরিবর্তন হয়ে যায়, ক্ষেত্রফলটা পরিবর্তন হয়ে যায়। কিভাবে? তুমি একটা তার নাও, তুমি একটা তার নাও, ওই তারটাকে এভাবে তার নাও, ওই তারটাকে তুমি কি করবা? তারটাকে তুমি টান দাও দুই মাথা দিয়ে, দুই মাথাতে টান দাও। টান দিলে কি হবে বলো তো? ওই তারটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে যাবে। দৈর্ঘ্য যদি বৃদ্ধি হয়ে যায়, তুমি একটা জিনিস খেয়াল করবা, এই যে তারটা নিলা পরবর্তীতে দৈর্ঘ্য বৃদ্ধি করলা, এই তারটার তুমি এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আগেরটার থেকে দেখবা যে কম হয়ে গেছে, আগেরটা থেকে দেখবা যে কম হয়ে গেছে। মানে কি হয়ে যায়? চিকন হয়ে যায়। একটা তারকে নিয়ে যদি আমি টান দেই তাহলে তারটা তো দৈর্ঘ্য বৃদ্ধি পায়, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমে যায়, মানে তারটা চিকন হয়ে যায় না মাঝখান দিয়ে, অথবা যে কোনো এক জায়গায় চিকন হয়ে যায় না। তো এই যে চিকন হয়ে গেল, এর মানে বোঝায় যে আয়তনটা কিন্তু সেমই আছে, আয়তনটা কিন্তু সেমই আছে, কিন্তু তার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, মানে তারটা একটু কিন্তু চিকন হয়ে গেছে। তো একটা যদি বেড়ে যায় আরেকটা অবশ্যই কমে যাবে, দুইটা কনস্ট্যান্ট রাখবে আর কি, দুইটা একসাথে গুণ আকারে কনস্ট্যান্ট থাকবে। মানে আমরা জানি যে আয়তন ইকুয়াল টু কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু কি আমাদের দৈর্ঘ্য, তাই না? দুইটা একসাথে কিন্তু কনস্ট্যান্ট থাকবে, একটা বেড়ে গেলে আরেকটা অবশ্যই কমাতে হবেই, ঠিক আছে? একটা অবশ্যই কমাতে হবে। তো তারটা কি করে? চিকন হয়ে যাওয়ার মাধ্যমে প্রসেসরের ক্ষেত্রফলটাকে কমিয়ে দেয়। তো আমরা এটা বুঝলাম, ঠিক আছে? এখন আসো আমরা যে ইকুয়েশনটা সলভ করব, এটার জন্য তো আমাদের একটা অবশ্যই শর্ত লাগবে, তাই না? তো আমাদের শর্তটা হইলো দুইটার কি সমান বলো তো? আয়তনটা সমান। আচ্ছা আয়তন যদি সমান হয় তাহলে এই শর্তের মাধ্যমে কি আর কি করা যায়, তাই না? আয়তন তো সমান বলছে, আর কি আর করবো এটাতে? কিন্তু না, আয়তন সমান হলে অনেক কিছু করা যায়। দেখো আয়তন সমান মানে কি বলো তো? আয়তন সমান মানে A1, এটা লিখতে পারি না? আয়তন সমান মানে A1 ইন্টু L1 ইকুয়াল টু A2 ইন্টু L2। আচ্ছা এখন আসো আমরা যদি L2 বা L1, অথবা আমি কি করতে পারি L1 বাই L2 এভাবে লিখি, তাহলে এটা আমাদের কত হচ্ছে? L1 বাই L2 ইকুয়াল টু আমাদের হচ্ছে A2 বাই A1, ঠিক আছে? তাহলে L1 বাই L2 এটার অনুপাতটা আসলে কত থাকতেছে বলো তো? আমরা জানি যে এখানে প্রশ্ন বলছিল আমাদের দৈর্ঘ্যটা দ্বিগুণ করা হয়ে যাচ্ছে, তারটা দৈর্ঘ্যটা দ্বিগুণ করা হয়েছে। দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে A2 ইকুয়াল টু হবে, সরি ইকুয়াল টু না, আমরা অনুপাতটা বের করব। A2 ডিভাইডেড বাই A1 হবে, বলো তো এখানে দৈর্ঘ্য দ্বিগুণ করলে 1 ডিভাইডেড বাই 2। দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি তাহলে A2 ডিভাইডেড বাই A1 এর অনুপাতটা কত হচ্ছে? 1 ডিভাইডেড বাই 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আসো এটা আমাদের লাগবে, কাজে লাগবে, এটা আমাদের কাজে লাগবে, অনেকটাই কাজে লাগবে। আমাদের এখন করণীয় হইলো যে দুইটার কি করব বলো তো? আমরা ইকুয়েশন সমাধান কইরা আমরা দুইটার থেকে R2 এর ভ্যালুটা বের করতে চাই, R2 এর ভ্যালুটা বের করতে চাই। আচ্ছা দুইটাকে যদি আমি এখন ভাগ দিয়ে দেই তাহলে কি কাজ হবে? দুইটাকে যদি আমি ভাগ দিয়ে দেই 1 ডিভাইডেড বাই 2 যদি আমি করি, তাহলে আমাদের হবে যে এখানে মানগুলো বসাই দাও। R1 এর মান হইল 2R, এটার এটা কাটা যাবে, আচ্ছা এখান থেকে আমরা পাবো হইল অনুপাত আকারে, বলো L1 বাই A1 ইন্টু A2 বাই L2। দুইটাকে সুন্দর করে লেখো, এখানে থাকতেছে 2R ডিভাইডেড বাই হইল R2, ঠিক আছে? 2R ডিভাইডেড বাই আমাদের থাকতেছে R2। এখন আসো
ঠিক আছে না? ঠিক আছে না? এখন আমরা কি করব, মানগুলো বসাবো। a2/a1 এর মান কত? 1/2। L2 আর যে L1 এর যে অনুপাতটা আছে, এই যে a অনুপাত L1/L2 এর অনুপাতের মান কত আমাদের? এই অনুপাতের মানও হবে 1/2, তাই না? কারণ হলো আমাদের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে। তাহলে এইখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি যে 2/r2 = 1/4। আচ্ছা, এটা উপরের দিকে নেই, 1/4 পাচ্ছি। অতএব r2 = কি পাচ্ছি আমরা? আর আর যদি তুমি গুণ করে দাও, আর আর গুণ করে দিলে পাবা 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তো অবশেষে কিন্তু আমরা দেখো এই যে, তো আমরা কি করছি, প্রথমে একটা শর্ত থেকে কি করছি, আমরা প্রথমে একটা শর্ত থেকে বের করে নিয়েছি ওভাবে অনুপাত আকারে। তারপরে আমরা দুইটা ইকুয়েশন দাঁড় করাইছি, ইকুয়েশনগুলোকে সমাধান করছি, দুইটাকে ভাগ করে দিয়েছি। ভাগ করে দেওয়ার মাধ্যমে আমরা দুইটা ইকুয়েশন থেকে মানগুলো বসাইছি, মানগুলো বসানোর মাধ্যমে আমরা r2 এর ভ্যালুটা বের করছি, এইটার আসছে। ঠিক আছে? তো আমরা এইভাবে সহজে করে ফেলতে পারবো যদি আমাদের কখনো খাতা কলমে করা লাগে। ঠিক আছে? এখন আগের প্রশ্নটাতে ফিরে যাই। প্রশ্নটাতে দেখতেছি অপশন দেওয়া আছে কত? প্রশ্নটাতে দেওয়া আছে পরিবর্তিত রোধ কত হবে। আচ্ছা, এইখানে একটা জিনিস সেটা ভুল করছে, এখানে হবে 8r, এখানে দেয় নাই কোথাও, কিন্তু এখানে উত্তর হবে আমাদের 8r। ঠিক আছে? এই যে এখানে হইতে পারে, এখানে উত্তর কত হবে বলো তো? এখানে উত্তর হবে আমাদের, একটা তামার তারের রোধ যদি 2r হয়, আয়ত দ্বিগুণ করলে হবে 8r। কত আর হবে বলো তো? 8r হবে। ঠিক আছে? 8r হবে, যে কোনো একটাতে 8r হবে আর কি। তার মানে আমাদের উত্তরটা হবে 8r। এখন এই বিষয়টা একটু খেয়াল করো। আমি বলছিলাম যে একটা শর্টকাট দিয়ে করাবো, তাই না? আমি কি বলছিলাম, যে একটা শর্টকাট দিয়ে তোমাদেরকে ম্যাথটা করায় দিব। আচ্ছা, শর্টকাটটা কি তাহলে? শর্টকাটটা হইলো, এর পরের যে প্রশ্নটা আছে, আচ্ছা এই যে প্রশ্নটা দেখো, শর্টকাটটা হইলো, এখানে কি বলছে দেখো, তাপমাত্রা স্থির রেখে একটি তারকে টেনে 3 গুণ করা হলে রোধ কত গুণ হবে? একটি তারকে টেনে 3 গুণ করা হলে রোধ কত গুণ হবে? এর যে আগের প্রশ্ন ছিল, ওইখানে কিন্তু আমাদের তারকের টেনে দ্বিগুণ করা হয়েছিল, এবং প্রশ্ন করা হয়েছিল যে ওইখানে পরিবর্তিত বা পরে যে রোধটা হবে সেটা কত হবে, তাই না? ওই একই টাইপের প্রশ্ন কিন্তু এখানে দিছে। তো আমরা এরকম যখন বড় প্রশ্ন হবে, এতগুলো ক্যালকুলেশন করার পরে তো এটা সলভ করতে পারবো না, তাই না? আমাদের এটা দ্রুত সলভ করতে হবে। তো আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি দ্রুত? আমরা করতে পারি কি, একটা শর্টকাট আছে যে, যদি তারকে টেনে n গুণ করা হয়, তাহলে পরিবর্তিত রোধ হবে n স্কয়ার গুণ। দেখো, যদি তারকে টেনে n গুণ করা হয় তাহলে পরিবর্তিত রোধ হবে n স্কয়ার গুণ। কত গুণ? n স্কয়ার গুণ। এর যে আগের যে প্রশ্নটা ছিল, এর আগের প্রশ্নে বলা হচ্ছিল যে একটা তারের রোধ হইল আমাদের 2r। কত? 2r। ওখানে বলা হইল যে তারকে টেনে আমি দ্বিগুণ করলাম, পরিবর্তিত রোধ কত গুণ হবে। আচ্ছা, দ্বিগুণ করা মানে কত? দ্বিগুণ করা মানে 2 এর উপরে স্কয়ার করা মানে কত? 2 এর উপরে স্কয়ার করা মানে 4, তার মানে 4 গুণ হবে। এখন 4 দিয়ে যদি তুমি এটাকে গুণ দাও তাহলে কত হচ্ছে দেখো তো? 4 দুগুণ 8, মানে হইলো 8r হচ্ছে, তাই না? 8r হচ্ছে। তাহলে এই প্রশ্নের জন্য তাপমাত্রা স্থির রেখে তারকে টেনে 3 গুণ যদি করা হয়, তাহলে 3 এর স্কয়ার গুণ রোধ বৃদ্ধি পাবে, মানে কত? 3 এর স্কয়ার মানে 9, তার মানে গ নাম্বার উত্তর হবে 9 গুণ। দেখছো, খুব সহজেই কিন্তু আমরা শর্টকাট অ্যাপ্লাই করে এমসিকিউ গুলো করে ফেলতে পারবো। আচ্ছা, ঠিক আছে, এটা শেষ। এখন এর আগে একটা এমসিকিউ আমরা ছেড়ে আসছি, সেটা হইলো যে এইটা, রোধের বিপরীত রাশি নিচের কোনটি? রোধের বিপরীত রাশি আমরা সবাই জানি যে পরিবাহিতা, মানে আর ইকুয়াল টু কি, বা আর সমানুপাতিক কি? 1/g। ঠিক আছে? সমানুপাতিক না, আর ইকুয়াল টু কি? 1/g। ঠিক আছে? 1/g। এটা আমরা করে ফেলছি।
একটি পরিবাহী তারের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থের ক্ষেত্রফল অর্ধেক করলে উহার রোধ কত হবে? আচ্ছা, এই প্রশ্নটা ওই আগের মতনই প্রশ্ন, খালি এখানে আমরা কিভাবে অ্যাপ্লাই করে ম্যাথটা করবো। এখানে বলছে যে দৈর্ঘ্য যদি তুমি খালি দ্বিগুণ করে দাও, দৈর্ঘ্য দ্বিগুণ মানে কি, L1 আর যে L2 আছে, L1 ইকুয়াল টু ধরো L আর L2 ইকুয়াল টু হবে কি টোয়াইস L। প্রস্থের ক্ষেত্রফল অর্ধেক করলে A1 ইকুয়াল টু ধরবা A আর A2 ইকুয়াল টু কি ধরবা A/2। এভাবে ধরে ম্যাথটা সলভ করবা, ঠিক আছে? এভাবে ধরে সলভ করবা, দুটি ইকুয়েশন পাওয়া, দুটি ইকুয়েশন পাওয়ার পরে দুইটাকে কি করবা, ভাগ করবা, ভাগ করার পরে রোডটা বের করবা, ঠিক আছে? ভাগ করার পরে রোডটা বের করতে হবে আমাদের, ভাগ করে দিবা যে R1 ইকুয়াল টু রো L1/A1, তারপরে হইলো R2 ইকুয়াল টু রো L2/A2। দুটাকে যদি তুমি ভাগ করে দাও তাহলে এখান থেকে বের করতে হবে R1 ডিভাইডেড বাই R2 ইকুয়াল টু হইলো L1/A1 ইন্টু A2/L2। পরে আমরা এই পারে একটু সমাধান করি, এখান থেকে আমরা এই পারে চলে আসি। এবারে আসতেছে কত বলো তো, L1 ডিভাইডেড বাই L2 এর মান কত, 1/2। R1 R2 ইকুয়াল টু 1/2 ইন্টু এটার মান কত আসতেছে A1, আচ্ছা A2 ডিভাইডেড বাই A1, তার মানে হইলো A/2 ডিভাইডেড বাই হইলো আমাদের A, তাই না? তাহলে এ কাটা গেলে 1/2 থাকে। এই যদি তুমি কাটা দাও কত পাবা, 1/2 পাবা না, 1/2। আচ্ছা, তাহলে এখানে এটাকে আমরা কেটে দিই, এটাকে যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে থাকে 1/2 ডিভাইডেড বাই 2, তার মানে হইলো 1/2 ইন্টু 1/2 মানে কত, 1/4। তার মানে হইলো R2 ইকুয়াল টু হবে 4R1। তাহলে দেখো, একটি পরিবাহী তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ কর, প্রস্থের ক্ষেত্রফল যদি অর্ধেক কর, তাহলে উহার রোধ কত হবে বলো তো? 4 গুণ হবে। উহার রোধ কত হবে? 4 গুণ হবে। অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধের মান কত? আচ্ছা, অর্ধপরিবাহী পদার্থগুলা আসলে বেসিক্যালি অর্ধপরিবাহী পদার্থ বলতে আমরা কি বুঝি, যেসব পদার্থগুলার তোমার এমন এমন ধর্ম আছে যে ধর্মের কারণে তারা তাপমাত্রা বৃদ্ধি করলে, তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে তাদের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য আছে বা ধর্ম আছে যে ধর্মের কারণে তাদের রোধের মানগুলা কি হবে, কমে যাবে, রোধের মানগুলা কমে যাবে, তাই না? আচ্ছা, ধরো জার্মেনিয়াম যে সিলিকন, আমরা সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে পড়ছি, অনেকেই পড়ছি অনেকেই পড়ি নাই হয়তো, যে জার্মেনিয়াম সিলিকন এগুলো হলো অর্ধপরিবাহী পদার্থ। এই অর্ধপরিবাহী পদার্থগুলা তুমি যদি তাপমাত্রাগুলোকে হ্রাস করো তাহলে রোধের মানটা বেড়ে যাবে। এখন এখানে একটা কথা বলে রাখি, অর্ধপরিবাহী পদার্থগুলো যেহেতু তাপমাত্রা কমাতে, ধরো একটা কথা চিন্তা করো, তুমি তাপমাত্রা তুমি কমাতেই আসো বা বাড়াতেই আসো, কি হবে একসময় যদি তুমি তাপমাত্রা কমাতেই থাকো, ঠিক আছে? অর্ধপরিবাহী পদার্থগুলোর ক্ষেত্রে তাপমাত্রা যদি তুমি কমাতেই থাকো এক সময়, ধরো কমাতে 0°C, তারপরে -10, -15, -20, -200, মাইনাস হইলো 250, করতে করতে -273 চলে গেছো। এর নিচের তাপমাত্রা পৃথিবীতে কল্পনা করাও যায় না, ঠিক আছে? এর নিচের নিম্ন তাপমাত্রায় পৃথিবীতে কল্পনা করাও যায় না। ঊর্ধ্ব তাপমাত্রা কিন্তু অনেক দূর পর্যন্ত, মিলিয়নস হিট, ঠিক আছে? কিন্তু নিম্ন তাপমাত্রা -273 এর নিচে কল্পনা করা যায় না। তো -273 নিয়ে যাওয়ার পরে আমাদের অর্ধপরিবাহী পদার্থগুলার আসলে কি রূপে ব্যবহার করবে বা আচার আচরণটা কেমন হবে, তারা কি তখন বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম থাকবে? কারণ আমরা জানি যে তাপমাত্রা কমালে তাদের রোধের মানটা বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তারা কি বিদ্যুৎ পরিবহন করতে পারবে না? তখন তারা অনেক নিচে যখন নেমে যাবে টেম্পারেচার -273, তারা অন্তরক রূপে কাজ করবে ভাইয়া, অন্তরক পদার্থ রূপে কাজ করবে, ঠিক আছে? এটা কিন্তু অনেক সময় এমসিকিউতে আসে যে তোমার তাপমাত্রা কমাতে আমরা যদি কিসে যাই, আমরা যদি একেবারে অনেক কমাই ফেলি, -273 নিয়ে যায়, তাহলে অর্ধপরিবাহী পদার্থগুলা কি রূপে কাজ করবে? অন্তরক পদার্থ রূপে কাজ করবে, ঠিক আছে? তখন তার মানে কোনো বিদ্যুৎ পরিবহন করবে না, কোনো বিদ্যুৎ পরিবহন করবে না, ঠিক আছে? তাহলে এটা হলো অন্তরক পদার্থগুলোর একটা বৈশিষ্ট্য।
আচ্ছা, এখন অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধের মান কত? অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ, অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধের মান তো আমাদের মুখস্থ, তাই না? অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধের মান হলো 10⁻⁴। আমাদের মাথায় রাখতে হবে অর্ধপরিবাহীর কিছু কিছু বৈশিষ্ট্য, যেগুলো আমি বললাম এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু এমসিকিউ তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্নে যাই। কোন নির্দিষ্ট উপাদানের তারকে টেনে 3 গুণ প্রসেসের ক্ষেত্রে প্রসেস যদি 1/3 করা হলে তারটির আপেক্ষিক রোধ কত হবে? তারটার আপেক্ষিক রোধ কত হবে? এটাও হইলো আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বলছে আপেক্ষিক রোধ কত হবে। আপেক্ষিক রোধ, এখানে কিন্তু রোধ বলে নাই, তোমরা কিন্তু ম্যাথ করতে লেগে যাও না, ঠিক আছে? এই প্রশ্নটা পড়ার সাথে সাথে ম্যাথ করতে লেগে যাও না। এখানে চাইছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ নির্ভর করে, আমি আগেই বলছিলাম, তাপমাত্রা 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 আর 2 হলো উপাদান, এই দুইটার উপরে আপেক্ষিক রোধ নির্ভর করে। তো এখানে কোনটার পরিবর্তন হয়েছে বলো তো? নির্দিষ্ট উপাদানের কথা বলছে, তাপমাত্রার পরিবর্তনের কথা কি বলছে? না, বলে নাই। তাহলে এখানে কিন্তু আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে না, মানে অপরিবর্তিত থাকবে, ঠিক আছে? একটি পদার্থের আপেক্ষিক রোধ এত 3 মিলিমিটার ব্যাসার্ধের বা ব্যাসের কত দৈর্ঘ্যের তারের রোধ হলো 12 ওহম হবে। আচ্ছা, এখানে বলছে যে একটি পদার্থের আপেক্ষিক রোধ 1.8 × 10⁻⁴ ওহম মিটার। আপেক্ষিক রোধের মান দেওয়া আছে, তাই না? রো এর মান দেওয়া আছে। 3 মিলিমিটার ব্যাসের কত দৈর্ঘ্যের তারে রোধ এত হবে। খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে, যেখানে আমাদের আর এর ভ্যালু কত দিয়েছে? 12 ইকুয়াল টু আমাদের দিছে হইলো ইয়ার ভ্যালু কত? রো এর ভ্যালু 1.8 × 10⁻⁴ ইন্টু আমাদের প্রশ্ন আমরা জানি যে সূত্র আমাদের জানি L/A। এল এর মান কত? 3 মিলিমিটার। ভাইয়া মিলিমিটারকে আমাদের হলো মিটারে নিতে হবে। আমরা জানি 1 মিলিমিটার সমান 10 সেন্টিমিটার, ঠিক আছে? আর 1 সেন্টিমিটার সমান 100 মিটার। তো আমাদের 1 মিলিমিটার সমান সমান কত বলতো? বা 1 মিটার ইকুয়াল টু কত? 1000 মিলিমিটার, তাই না? 1000 মিলিমিটার। তো এটাকে আমাদের গুণ করতে হবে কত দিয়ে? 10⁻³ দিয়ে। 10⁻³ দিয়ে গুণ করতে হবে না? মানে 3/1000, 3/1000। আচ্ছা, এখন বের করতে হবে আমাদের ব্যাসের। ও আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে, একটু খেয়াল করো। সরি, এখানে ব্যাস বলছে, দৈর্ঘ্য বলে নাই, সরি, একটু ভুল হয়েছে। 3 মিলিমিটার ব্যাস বলছে আমাদের এখানে, 3 মিলিমিটার ব্যাস বলছে, 3 মিলিমিটার ব্যাস বলছে, ঠিক আছে? তারের রোধ, একটি পদার্থের আপেক্ষিক রোধ এত হলে 3 মিলিমিটার ব্যাসের কত দৈর্ঘ্যের, মানে দৈর্ঘ্যটাই আমাদের চাইছে, মানে এলটাই আমাদের চাইছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ব্যাসের কথা বলছে। ব্যাস যদি 3 মিলিমিটার হয়, তাহলে ব্যাসের অর্ধেক কত? 1.5। 3 এর অর্ধেক কত? 1.5। এটা কি হবে? তার ব্যাসার্ধ হবে, ঠিক আছে? তার ব্যাসার্ধ হবে। তার মানে আমাদের এখানে এর ভ্যালুটা হবে πr², আমরা জানি, তাই না? তার মানে পাই ইন্টু 1/, আমরা একবারে লিখি যে পাই ইকুয়াল টু হইলো আমাদের 1.5। কিন্তু এখানে আমাদের কি করতে হবে বলো তো? 1.5 এর সাথে 10⁻³ গুণ দিতে হবে, ঠিক আছে? 10⁻³ গুণ দিয়ে তারপর স্কোয়ার করা লাগবে। একটু ম্যাথ করতে গেলে একটু দেখা যাচ্ছে যে বড় হয়ে যাচ্ছে, যে মানগুলো বসাতে গেলে ক্যালকুলেটর বসালে একবারে তোমার সমাধান করে দিবে। ক্যালকুলেটর তুমি যদি বসাও, এটাকে একবারে সমাধান করে দিবে, ঠিক আছে? আমরা একটু বসায় দেখি যে কত আসে। তাহলে এবারে থাকতেছে 12, তাই না? এবারে থাকতেছে হইলো আমাদের 12 ইকুয়াল টু, ওই পারে যাচ্ছে হইলো 1.8 ইন্টু 10⁻⁴, 1.8 ইন্টু 10⁻⁴ ইন্টু L ডিভাইডেড বাই 3.1416 ইন্টু 1.5 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার। জিরো পয়েন্ট 4.71 ইন্টু 10⁻, হ্যাঁ 4.71 ইন্টু 10⁻³ 4.71 ইন্টু 10⁻³। আচ্ছা, মিলিমিটার বলছে এখানে, কিন্তু ব্যাস কিন্তু মিলিমিটারে দেওয়া ছিল, মিলিমিটারকে মিটারে করে নিতে হবে। আমরা জানি যে 1 মিটার ইকুয়াল টু 1000 মিলিমিটার, ঠিক আছে? এটা কিন্তু আমরা জানি। অথবা তুমি কি জানো যে
আচ্ছা এটা এইভাবে করে নিও যে 1 মিটার ইকুয়াল টু 1000 মিলিমিটার, তাহলে কীভাবে তুমি কনভার্সন করতে হবে করে নিবা। তাহলে 1.5 এর সাথে তুমি 10⁻³ গুণ দিবা, ওর স্কোয়ার করবা, পায়ের মান জানো এখানে 1.8 × 10 ইনভার্স 4 এর প্লাসে 12, তাহলে ক্যালকুলেশন করে এল এর মানটা বের করবা 4.71 × 10⁻³ মিটার, এরকমই হওয়ার কথা। ঠিক আছে, তোমরা একটু ক্যালকুলেশন করবা। সূত্র হইলো এইটাই। ঠিক আছে, আপেক্ষিক রোধের একক কোনটি? আচ্ছা আপেক্ষিক রোধের একক কোনটি? আপেক্ষিক রোধ কি আমাদের আমরা জানি আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ, তার মানে আমাদের এখানে হইলো আর এ ডিভাইডেড বাই এল ইকুয়াল টু রো, তার মানে এখানে কাটাকাটি করলে কি থাকে আমাদের, এখানে থেকে আর এর একক হলো ওহম আর এর একক হলো মিটার স্কোয়ার, এখানে থেকে মিটার, তাহলে কাটাকাটি করলে ওহম মিটার। একটি তারকে টেনে লম্বা করলে আপেক্ষিক রোধ বৃদ্ধি পায় না। আপেক্ষিক রোধ কখনোই বৃদ্ধি পায় না, রোধ বৃদ্ধি পায়। আমরা জানি যে আর ইকুয়াল টু এল রো এল বাই এ, তার আর এর সাথে এল এর সমানুপাতিক সম্পর্ক, হ্যাঁ বৃদ্ধি পায়। রোধ হ্রাস পায়, একটি তারকে টেনে লম্বা করলে রোধ তো বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, রোধ হ্রাস পাচ্ছে না, রোধ কখনোই হ্রাস পাচ্ছে না, রোধ হলো বৃদ্ধি পাচ্ছে, তার মানে 2 নাম্বারটা হবে শুধুমাত্র। এখানে অপশন দেওয়া আছে 1 ও 2 এভাবে দেওয়া আছে, কিন্তু আমাদের এটা হবে না। একটি তারকে টেনে লম্বা যদি করে রোধ শুধুমাত্র আমাদের বৃদ্ধি পায়, তার মানে এখানে হবে 2, এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে আমাদের 2, ঠিক আছে, এখানে উত্তর কত হবে 2 হবে। ঠিক আছে, তো আমরা দেখলাম যে একটি তারকে টেনে লম্বা করলে আসলে আপেক্ষিক রোধ বৃদ্ধি পায় না, রোধ বৃদ্ধি পায় এবং রোধ হ্রাস পায়, 3টা অপশন দেওয়া আছে। তো রোধ আমাদের বৃদ্ধি পায়, রোধ তো হ্রাস কখনোই পাবে না, তাই না? কারণ আমরা জানি যে রোধের সাথে আমাদের হইলো যে দৈর্ঘ্যের সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা এটা আমাদের শেষ, এখন আমরা একটু পরের প্রশ্নে যাই। আপেক্ষিক রোধ নির্ভর করে পরিবাহীর দৈর্ঘ্যের উপর, তাপমাত্রার উপর, উপাদানের উপর। আমরা জানি আপেক্ষিক রোধ 2টার উপর নির্ভর করে, একটা হলো তাপমাত্রা, একটা হলো উপাদান। ঠিক আছে, এটা মাথায় রাখবা সবসময়। তাহলে আমাদের উত্তর হবে 2 ও 3, ওই যে এটা হবে 2 ও 3, এখানে 3 হবে, একটু ছাড়া পড়ছে, 2 ও 3। প্রবাহ ঘনত্বের একক নিচের কোনটি? আচ্ছা প্রবাহ ঘনত্বকে যে দ্বারা প্রকাশ করা হয় আই ডিভাইডেড বাই এ, তার মানে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, কোথায় আছে? এই যে 2 নম্বরে আছে। 5 ক্যালোরি তাপ দ্বারা সর্বোচ্চ কত জুল কাজ করা সম্ভব? 5 ক্যালোরি তাপ দ্বারা সর্বোচ্চ কত জুল কাজ করা সম্ভব? আমরা জানি W ইকুয়াল টু জে কিউ, তার মানে এখানে জে এর মান তো 2.4 আর হইলো কিউ এর মান 5, তার কত হয় 4 5 20 আর 0.2 এর সাথে 5 গুণ করলে 21, মানে 1, তার মানে 1 যোগ করলে 21 হয়, তাই না? তো এইখানে 21 জুল কাজ করা সম্ভব হবে। এখানে অপশন যেগুলো দেওয়া আছে এগুলো আসলে উল্টাপাল্টা অপশন দেওয়া আছে, তো এখানে এই অপশনগুলো হবে না, এখানে অপশনগুলো থাকবে তোমার 20 জুল, 21 জুল, 1 জুল, এভাবে থাকবে। ঠিক আছে, তো 21 জুল যেটা সেটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কারণ এখানে 5 ক্যালোরি বলছে, তো আমরা জানি যে এটা যদি কনভার্ট করি, এখানে হইলো ডাব্লুর একক হলো জুল, তো এখানে হইলো এই যে 4.2 থাকবে, 4.2 ইন্টু 5 হলো আমাদের ক্যালোরি দেওয়াই আছে, কিউ এর মান আর জের মান তো 4.2, দুইটা গুণ করলে কত হয় 21 হয়। 10 ওহম রোধের কুণ্ডলীর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 মিনিট সময় ধরে চালনা করলে উৎপন্ন তাপের পরিমাণ কত হবে? আচ্ছা আমাদের উৎপন্ন তাপের পরিমাণ চাইছে, দেখছো এই অপশনগুলো কিন্তু আগেরটাতে দিয়ে দিছিল। আচ্ছা আমরা জানি যে এইচ ইকুয়াল টু কি বলতো, আই স্কোয়ার আর টি। এইচ ইকুয়াল টু কি বলতো, আই স্কোয়ার আর টি, তাই না? তো এইখানে আয়ের মান কত দেওয়া আছে? আয়ের মান দেওয়া আছে আমাদের হইলো 10 অ্যাম্পিয়ার, তার মানে 10-এর উপর স্কোয়ার করলে হয় 100, আর আমাদের হইলো রোধের মান কত দেওয়া আছে বলো তো? রোধের মান দেওয়া আছে হইলো 10, তার মানে 100 ইন্টু 10, আর আমাদের হয়েছে যে 1 মিনিট ধরে, 1 মিনিট তো 60 সেকেন্ড, তাই না? তার মানে এখানে গুণ করলে কত হয় বলো তো? এখানে যদি আমরা গুণ করি তাহলে 10 এর এখানে তো 1000 হয়ে গেছে, মানে 660 ইন্টু 1000, 1 2 3 4, 1 2 3 4, মানে 4 10 টু দি পাওয়ার 4 হবে, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 4। আচ্ছা এখানে একটু ভুল করো না তোমরা, একটু দেখো, এখানে বলছে যে তাপের পরিমাণ কত, এটা কিন্তু জুলে আসছে, এটা কিসে আসছে ভাইয়া? এটা কিন্তু জুলে আসছে। ঠিক আছে, এটাকে যদি আমরা ক্যালোরিতে নিতে চাই তাহলে 0.24 দ্বারা গুণ করা লাগবে। ঠিক আছে, 0.24 দ্বারা আমাদের গুণ করা লাগবে ক্যালোরিতে নিতে গেলে। তো এই যে মানটা এটা কিন্তু জুলে আসছে, এখানে দেখো জুলে একটা মান দেওয়া আছে, ক্যালোরিতে একটা মান দেওয়া আছে, তো ক্যালোরির মানটা কিন্তু যদি আমরা বের করতে চাই 0.24 দ্বারা গুণ করতে হবে। এই মানটা কিন্তু জুলের মান বোঝাচ্ছে, এটা কিসের মান বোঝাচ্ছে? এটা জুলের মান বোঝাচ্ছে, তাই আমাদের
একটু ভাবনা চিন্তা করে অপশনগুলো দেখে মারতে হবে। এখানে ক নম্বরে দেখো জুলেরটা দেওয়া আছে, ঠিক আছে, ক নম্বরেরটা দেখো জুলেরটা দেওয়া আছে, সেটা কি, সেটা দেওয়া আছে হইলো আমাদের 6 × 10⁴, তার মানে ক নাম্বারটা কিন্তু হবে। গ নাম্বারের কিন্তু যেটা ক্যালোরি দেওয়া আছে এখানে কিন্তু ক্যালোরির মানটা একটু চেঞ্জ আসবে, ঠিক আছে, ক্যালোরির মানটা একটু চেঞ্জ আসবে, 0.24 দ্বারা যদি গুণ করো কিন্তু ক্যালোরির মানটা একটু চেঞ্জ আসবে, আর তাপের যান্ত্রিক সমতার একক কোনটা? তাপের যান্ত্রিক সমতা বলা হয় W = JQ, এখানে যে যেটা আছে এটাকে, এটা হলো আমাদের তাপের যান্ত্রিক সমতা। যান্ত্রিক সমতার একক কি হবে? ডাব্লুর একক হলো আমাদের জুল, আর কিউ এর একক কি বলতো? ক্যালোরি। তাহলে জুল পার ক্যালোরি, হ্যাঁ জুল পার ক্যালোরি। তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয়ের সমীকরণ নিচের কোনটি? এটা তো খুবই সহজ, আমরা জানি যে H = I²RT, ঠিক আছে, তো এইটা কিন্তু জুলে, এটা কিন্তু জুলে বোঝাচ্ছে। এখন এখানে দেখো তো I²RT না দিয়ে V²R মানে চেঞ্জ করে দিছে, মানে আইটাকে তুলে দিছে, ঠিক আছে। আচ্ছা, এই প্রথমটাতে আই আছে, V²IT আছে, পরেরটাতে কিন্তু আবার আই নাই। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এক এক করে বসাই। I² জায়গায় যদি আমরা কি বসাই, আমরা জানি I = কি বলতো? V/R। এটা যদি বসাই তাহলে কি হবে? V²/R² × RT। এখানে কাটাকাটি করলে V²/R/T। এটা কিন্তু আমাদের জুলে আসলো। এটাকে এখন যদি আমরা ক্যালোরিতে নিতে চাই তাহলে ইন্টু 0.24, তার মানে 0.24 V²/RT এত ক্যালোরি। এটা হইলো আমাদের তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয়ক সূত্র। তো এইখানে খ নাম্বারের সাথে দেখো তো মিলতেছে 0.24 V²/RT, এটা হইলো ক্যালোরিতে দেওয়া আছে। তো উত্তর হবে আমাদের খ। বুঝতে পারছো? উত্তর হবে আমাদের খ। এভাবে তোমরা একটু চেক করে নিবা। আচ্ছা দেখো, এখানে একটা গ্রাফের ম্যাথ দিছিলাম। কোন পরিবাহীতে আই বা কোনো পরিবাহীতে আই তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ H হলে আই বনাম H লেখচিত্র নিচের কোনটি হবে? আমরা জানি যে H যেটা আছে এটা আই এর সমানুপাতিক সম্পর্ক। এখন কিভাবে সমানুপাতিক? আই এর সাথে কি শুধু সমানুপাতিক না, এটা আয়ের বর্গের সাথে সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে, এটা আয়ের বর্গের সাথে সমানুপাতিক সম্পর্ক। তাহলে বর্গের সাথে যেহেতু সমানুপাতিক সম্পর্ক, এরকম কি হওয়ার কথা বর্গের সাথে সমানুপাতিক সম্পর্ক। আমরা জানি প্রতিটা এই যে গ্রাফ তোমরা দেখতেছো এগুলো কিন্তু প্রতিটা ইকুয়েশন থেকে আনা হয়। তো বর্গের সাথে যখন সমানুপাতিক সম্পর্ক এরকম কিন্তু হবে না। সমানুপাতিক সম্পর্ক হ্যাঁ ঠিক আছে, কিন্তু বর্গের সাথে শুধু তো সমানুপাতিক সম্পর্ক না। শুধু কি সমানুপাতিক সম্পর্ক এর সাথে? না, শুধু কিন্তু সমানুপাতিক সম্পর্ক না। তার মানে ঘ নাম্বারটা হবে না, ক নাম্বারটা প্রশ্নই আসে না, গ নাম্বার প্রশ্নই আসে না, এগুলো ব্যস্তানুপাতিক। তার মানে বাকি থাকতেছে খ নাম্বার, তার মানে অবশ্যই খ নাম্বারটাই হবে আমাদের, ঠিক আছে। একটি বাল্বের গায়ে 110 ভোল্ট 20 ওয়াট লেখা আছে, তড়িৎ প্রবাহ কত হবে? আচ্ছা, আমরা জানি I = V/R। এখানে ভি এর মান কত দেওয়া আছে? 110 ভোল্ট। কিন্তু এখানে দেখো তো আর এর মান না দিয়ে দিয়েছে হইল পি এর মান। পি এর মান দিছে যে 20 ওয়াট। এখন আমরা এই সূত্র ইউজ না করে আরেকটা সূত্র ইউজ করতে পারি যে P = VI। এটা তোমরা পড়ছো? পাওয়ার = ভাই, ভাই = পাওয়ার। ভার্সিটিতে কি একটা বড় ভাই আছে মানে কি একটা পাওয়ার আছে, তাই না? তাহলে ভাই = পাওয়ার, তার মানে P = VI। এই সূত্রটা আমরা সবাই পড়ছি। তার মানে এখানে পি এর যে ফর্মুলা, এই পি এর পি এর যে ফর্মুলা, এই ফর্মুলাটা ইউজ করে আমরা কিন্তু ডিরেক্টলি করে দিতে পারছি। এখান থেকে যদি করতে হতো আর এর কিন্তু ভ্যালু লাগতো। তুমি এখানে আর এর বদলে মানে আরটাকে রিপ্লেস করে পি এর একটা কোনো একটা সূত্র দিয়ে এখানে বসায় টসায় ক্যালকুলেশন করে ভাবে করতে পারো অনেক কিছু ভাবে, কিন্তু এইভাবে না ইউজ করে আমরা তো সহজ দিয়েই একবারে এই যে এই সূত্র অ্যাপ্লাই করে ফেলতে পারতেছি, ঠিক আছে। এই সূত্রটা ইম্পর্টেন্ট কেন বলতেছি, কারণ হলো তোমাদের এই অনেকগুলো এমসিকিউতে এই সূত্র দিয়ে ব্যাথ করতে পারবা। তাছাড়াও তোমাদের যখন হইলো সৃজনশীল দিবে, সৃজনশীলে দেখবা অনেক জায়গাতে তোমার ক্ষমতা বের করতে বলতেছে, ঠিক আছে, অনেক জায়গাতে ক্ষমতা বের করতে বলতেছে যে একটা মোটরের ক্রেনের সাহায্যে এইভাবে উপরে তোলা হয়, তারপর ওখানে ক্ষমতা নির্ণয় করা হয়, বা এত তড়িৎ প্রবাহ বা এত ভোল্টেজের এত তড়িৎ প্রবাহ প্রয়োগ করা হয়। তখন খুব সহজেই কিন্তু ওইখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে ওই যে মোটরের ক্ষমতা এটা কিন্তু বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তো এই সূত্রটা একটু ইম্পর্টেন্ট, এটা আমাদের কাজে লাগবে, একটু মাথায় রাখবা। তাহলে এখানে আমাদের পি এর মান দেওয়া আছে 20, ভি এর মান 110 ইন্টু হইলো আই, অতএব আই = কত? 20/110, কাটাকাটি করলে 2/11, মানে কত হচ্ছে 0. এখানে যদি 10 থাকতো তাহলে 0.2 আসতো, তার মানে 0.2 এর থেকে কম, মানে 0.18 বা 19 আসবে, তার মানে 0.18 এই যে দেওয়া আছে এখানে, ঠিক আছে। 23 আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, এখন একটি 220 ভোল্ট 44 ওয়াট বাল্বের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? কি বলছে ভাইয়ারা দেখো তো, একটা 220 ভোল্ট 44 ওয়াট বাল্বের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, তাই না? তার মানে আই বের করতে বলছে, আগেরটার মতো আই বের করতে হবে। তাহলে এখন এইখানেও তো একই রকমের পুরো সেম সূত্র ইউজ করে আমরা করতে পারবো, P = ভাই।
তাহলে আই ইকুয়াল টু কত হবে, পি এর মান দেওয়া আছে কত 44, ভি এর মান দেওয়া আছে 220। দেখো সেম, পুরা সেম। শূন্য, তো শূন্যকে আমরা রেখে দিই, শূন্যকে পরে কাটবো। দুইতে যদি 44কে কাটি তাহলে এখানে হইলো মানে 22তে যদি 44কে কাটি তাহলে থাকে হইলো 2, তার মানে 2 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 0.2, তার মানে হইলো 24-এর ক। একটি বৈদ্যুতিক বাল্বে 25 ওয়াট 220 ভোল্ট লেখা থাকলে বাল্বটির রোধ কত আছে। এখন একটু ঘুরাই দিছে, আয়ের পরিবর্তে দিছে আমাদের হইলো আর বের করার জন্য। এখন তুমি জানো যে পি ইকুয়াল টু ভি আই, আই ইকুয়াল টু কি জানো, আই ইকুয়াল টু জানো ভি বাই আর, মানে ভি স্কোয়ার বাই আর। তুমি এই সূত্রটা জানো তাই না, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তার মানে ভি এর মান দেওয়া আছে 200, 200কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 200কে স্কোয়ার ডিভাইডেড বাই হইলো আমাদের পি আর ইকুয়াল টু, তাহলে এখানে আমাদের থাকতেছে হইলো কত 200কে স্কোয়ার আর পি এর মান কত, পি এর মান হইলো 25। তার মানে এখানে যদি আমরা 25 বসাই তাহলে কাজ করো 1600-র মতো আসবে মনে হয়, হ্যাঁ 1600। এক কিলোওয়াট ঘন্টা সমান কত জুল, এটা তো মুখস্থ, 3.6 ইন্টু 10⁶, ঠিক আছে, 3.6 ইন্টু 10⁶। আচ্ছা এখানে 3.6 ইন্টু 10⁶, কিন্তু অপশনে দেওয়া আছে দেখো 36 দিয়ে দেওয়া আছে। তার মানে আমাদের কি করতে হবে, এই দশমিকটাকে এই পাশে নিয়ে যেতে হবে, তার মানে একটা পাওয়ার কমে যাবে, মানে 36 ইন্টু 10⁵ হবে। দেখো তো কোথাও দেওয়া আছে এটা, 36 ইন্টু 10⁵, এই যে 5 ওয়াট ইউনিট সমান কত কিলোওয়াট। বট ইউনিট বলতে কি বলছে, বোর্ড অফ ট্রেডিং ইউনিট, ঠিক আছে, বোর্ড অফ ট্রেডিং ইউনিট, 1 BOT ইকুয়াল টু 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার। তাহলে এখানে 5 ওয়াট যদি হয় তাহলে কত হবে, 5 কিলোওয়াট আওয়ার, তাই না? উত্তর হবে খ। 240 ওয়াটের একটি টিভি সেট 1 আওয়ার, দেখো এখানে বহুপদী দিছে, 240 ওয়াটের একটি টিভি সেট 1 আওয়ার এবং 1200 ওয়াটের একটি ইস্ত্রি 10 মিনিট চালালে ইস্ত্রি কর্তৃক ব্যয়িত শক্তি 0.2 কিলোওয়াট আওয়ার হয়। ব্যয়িত শক্তি আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু কি বলতো, পিটি বাই 1000, তাই না? তাহলে এইখানে পি এর মান কত বলছে, ইস্ত্রিটা বলছে, ইস্ত্রির জন্য পি এর মান কত, ইস্ত্রি 10 মিনিট চালনা করছে কত কিলোওয়াটের, 1200, আচ্ছা 1200 ওয়াট দেওয়া আছে, তো হইলে কোনো সমস্যা নাই। তাহলে 1200 ইন্টু আমাদের কত বলছে গো, ইয়ার ক্ষেত্রে 1200 ওয়াটের একটি ইস্ত্রি 10 মিনিট চালনা করলে, তাহলে 1200 ডিভাইডেড বাই 1000 ইন্টু হইলো 10 ডিভাইডেড বাই হইলো আমাদের 60, কারণ আওয়ারে নিতে হবে, তাই না, আওয়ারে নিতে হবে। তাহলে এখানে কাটাকাটি যদি করে দাও তাহলে এখানে 1.2 আর এবারে কত থাকে ইন্টু 1 ডিভাইডেড বাই 6, তার মানে যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে হবে আমাদের 1.2 ইন্টু 1/6, তার মানে 0.10 ইস্ত্রি গতিক ব্যয়িত শক্তি 0.2 কিলোওয়াট আওয়ার আসতেছে। তো এখানে বলছে যে আসবে কত আমাদের, এখানে থামো একটু ক্যালকুলেশন করি, 1.2 ইন্টু 1 ডিভাইডেড বাই 6, 0.2 আসতেছে। আমার তো ক্যালকুলেটার না, মোবাইলে করা লাগে, তো মোবাইলে একটু সমস্যা হয়, ঠিক আছে। তো 0.2 আসতেছে আমাদের, 0.2 কিলোওয়াট আওয়ারই আসতেছে, ঠিক আছে। তার মানে 1 নম্বরটা। 2 নম্বর বলছে ইস্ত্রির রোধ বেশি। আচ্ছা ইস্ত্রির রোধ বেশি নাকি কম আমরা একটু দেখি। আমরা একটু আগে একটা সূত্র ইউজ করলাম, তাই না, যে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এখানে পি এর সাথে আর এর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে কোনো একটা যন্ত্রের পি যদি বেশি হয় তার মানে আর অবশ্যই সেই যন্ত্রের কি হবে, কম হবে না, আর অবশ্যই কি হবে, কম হবে না। তাহলে ইস্ত্রির দেখো এই দুইটার মধ্যে একটার হইলো 240 আর একটা হইলো 1200, ইস্ত্রিরটা কত 1200, তাই না, ইস্ত্রির হইলো 1200 ওয়াট। তার মানে এই 240 যেটা টিভি সেট ওটা থেকে ইস্ত্রির আমাদের হইলো ক্ষমতাটা বেশি। ইস্ত্রির যেহেতু ক্ষমতাটা বেশি তার মানে ইস্ত্রির কি হবে, ইস্ত্রির আমাদের যে রোডটা হবে, রোডটা কি হবে, কম হবে না। বাম হাত দিয়ে কি লেখা যায়, কম ঠিক আছে। তাহলে ইস্ত্রির ক্ষেত্রে আমাদের হইলো রোধের মানটা কম হবে, তাহলে ইস্ত্রির রোধ বেশি বলছে না, এটা হলো ভুল, ইস্ত্রির রোধটা কম হবে। টিভি সেট বেশি শক্তি ব্যয় করবে। আচ্ছা টিভি সেটের ব্যয়িত শক্তিটা আমরা বের করি। টিভি সেট কত, 240 ওয়াট, 240 ডিভাইডেড বাই 1000 ইন্টু আমাদের কয় ঘন্টা, 1 ঘন্টা। তার মানে কাটাকাটি যদি করো তুমি তাহলে এখানে হলো 0.24, এখানে তো এক তো একই, তার মানে 0.24 আসছে, সেই হইলো টিভি সেটের। আর ইস্ত্রির কত আসছে, হলো 0.2 আসছিল শুধু।
তার মানে এখানে 0.24 মানে কি 0.2 এর থেকে বেশি, 0.24টা কি 0.2 এর থেকে বেশি না, তাহলে এখানে 3 নাম্বারটাও ঠিক, তার মানে 1 ও 3। আচ্ছা এখানে একটা শর্টকাট বলে দিই তোমাদের, যখন দেখবা যে তোমাদের অপশন দেওয়া আছে এরকম, এই যে এরকম ভাবে অপশন দেওয়া আছে, মানে দুইটা দুইটা করে, একটা হলো 1 ও 2, 1 ও 3 ও 2 ও 3, আর লাস্টেটা তো 1 2 3 থাকে। তোমরা দেখতেছো 1 নাম্বারটা ঠিক আছে, 2 নাম্বারটা হয় নাই, 2 নাম্বারটা হয় নাই, 3 নাম্বারটা করার দরকার নাই, করার দরকার নাই। কারণ কি এখানে অপশনে কোথাও শুধুমাত্র 1 দেওয়া নাই, শুধুমাত্র 1 কি দেওয়া আছে না, যেহেতু 2 নাম্বার হয় না তাহলে 2 যেখানে নাই সেটা মেরে দিবা, 1 ও 2, 1 ও 3 দেওয়া আছে, দেখো এখানে শুধুমাত্র 2 নয়, তার মানে এটাই মেরে দিবা, ঠিক আছে, এটাই মেরে দেবে, এখানে 2 ও 3 হবে। আচ্ছা এটাই মেরে দিবা। এখন তুমি বলতেছো যে ভাই 3 নাম্বারটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, 3 নাম্বারটা না হলে অপশন তো আমাদের দেওয়া নাই, তখন সেই ম্যাটটা ভুল হিসেবে প্রমাণিত হবে। যদি অটোমার্ক দেয় বোর্ড থেকে অটোমার্ক পাবা, এখন অটোমার্ক সাধারণত দেয় না, এরকম করে না, তো এরকম হওয়ার কথা না। তো আমরা যখন দেখবো যে একটা হচ্ছে আর একটা হচ্ছে না, তখন আমরা অপশানে যদি এরকমভাবে দেওয়া থাকে আমরা ওই দুইটা মেরে দেবো, যেটা হচ্ছে না সেটাকে বাদ দেবো, বাকি দুইটাকে অপশানে টিক মেরে দেবো, ঠিক আছে, তাহলে টাইম আমাদের বেঁচে যাবে। নিচের উদ্দীপক পড়ে 29 ও 30 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা দিতেছি, বলেন। একটি বৈদ্যুতিক বাতির রোধ 1000 ওহম, আর এর মান কত 1000, একে 400 ভোল্ট লাইনের সাথে যুক্ত করা হলো, ভি এর মান কত 400, প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 5 টাকা। আচ্ছা মূল্য 5 টাকা, বাতির মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে, আমাদের আই বের করতে বলছে, আই ইকুয়াল টু আমাদের ভি ডিভাইডেড বাই আর, ভি এর মান কত আমাদের 400, আর এর মান কত 1000, কাটাকাটি যদি করো তাহলে হইলো 0.4 অ্যাম্পিয়ার। আচ্ছা শেষ এটা। এখন পরের প্রশ্নটাতে যাই, 29 শেষ। 30 নম্বরটা কি বলতেছে, বাতিটি 10 ঘন্টা ব্যবহৃত হলে জানুয়ারি মাসে মোট বিদ্যুৎ খরচ কত হবে। আমরা জানি ব্যয়িত শক্তি থেকে আমাদের বিদ্যুৎ খরচটা বের করতে হয়, কিলোওয়াটটা বের করতে হবে, এবং প্রতি কিলোওয়াটের মূল্য দেওয়া আছে 5 টাকা, ঠিক আছে, তার মানে 5 টাকাতে গুণ করতে হবে 10 ঘন্টা ব্যবহৃত হইলে, তার মানে আমরা জানি পিটি ডিভাইডেড বাই 1000 ইন্টু, আচ্ছা আমরা আগে ব্যয়িত শক্তিটা হিসাব করি, তারপরে আমরা কি করবো টাকার হিসাবটা করবো, তাহলে সহজে তোমরা বুঝতে পারবা। দেখো তো এই যে উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকে কিন্তু পি এর ভ্যালু কোথাও দেওয়া নাই, দেওয়া আছে আর এরটা, দেওয়া আছে ভি এরটা, এটা একটা সমস্যা তাই না, আসলে কোনো সমস্যা না, আমরা পিটাকে রিপ্লেস করে দেবো, তাইলেই তো হয়, আমরা পিটাকে রিপ্লেস করে দেবো। দেখো আমরা কিন্তু 29 নম্বরে আই পাইছি, ঠিক আছে, আমরা জানি পি ইকুয়াল টু ভাই, তাহলে ভি আই টি ডিভাইডেড বাই 1000, এটা কিন্তু আমরা কিলোওয়াট আওয়ার বের করতেছি। তাহলে বলো তো ভি এর মান কত, ভি এর মান কত দেওয়া ছিল 40 দেওয়া ছিল, 400 দেওয়া ছিল, 400 দেওয়া ছিল, আর আয়ের মান পাইছি 0.4, তাহলে 400 ইন্টু 0.4 ইন্টু আমাদের 10 ঘন্টা বলছে তাই না। আচ্ছা এখন এইখানে একটা কথা আছে, সেটা হইলো যে 10 ঘন্টা যে ইউজ করব একদিনে না, এটা হলো জানুয়ারি মাস, জানুয়ারি মাস কত দিনে 31 দিনে, ঠিক আছে, তার মানে 31 দিনে 10 ঘন্টা তোমাকে ইউজ করতে হবে, তাহলে এখান থেকে আমরা কিলোওয়াট আওয়ার পাবো, ওই কিলোওয়াট আওয়ারের সাথে আমরা কত গুণ দিব, আমরা দিব টাকা, মানে প্রতিটা কিলোওয়াট আওয়ারের মূল্য যদি 5 টাকা হয় তাহলে যত কিলোওয়াট আওয়ার বের হবে তার সাথে টাকা গুণ দিব, ঠিক আছে, একটু হিসাব করে দেখি, তাহলে হয় আমাদের 400 ইন্টু 0.4 ইন্টু 10 ইন্টু 31 ডিভাইডেড বাই 1000 ইন্টু 5, 248। নিচের বর্তনীতে অ্যামিটারের পার্ট কত হবে। আচ্ছা এখানে একটা বর্তনী দিছে, বর্তনীতে বলছে যে অ্যামিটারের পার্ট কত হবে, এই যে অ্যামিটার এখানে কত দিছে 3 ওহম রোধ দিছে, এখানে একটা রোধের সাংকেতিক চিহ্ন দিছে। আচ্ছা এখানে দিছে যে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, এখানে একটা রোধ দিছে, রোধের মান দিছে হইল 6 ওহম, তারপরে হইল আমাদের এখানে একটা তড়িৎ কোষ আছে, ঠিক আছে, এখন তড়িৎ কোষের কিন্তু কোনো ভ্যালু দেওয়া নাই, তো এখানে দুইটা রোধ আছে, প্রতিটার একটার মান হলো 3 আর একটার মান হলো 6, 3-এর মধ্য দিয়ে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, আর এখানে অ্যামিটার লাগানো আছে, তার মানে অ্যামিটারের যে পার্ট হবে সেই যে পার্টটা, মানে এদিক দিয়ে তো আমাদের আই ঢুকবে তাই না, এদিক দিয়ে তো বেসিক্যালি আই ঢুকবে, মানে টোটাল যে তড়িৎ প্রবাহ এটাই তো অ্যামিটারের মধ্য দিয়ে যে এখানে ভাগ হয়ে যাবে, তো আমাদের এই টোটালটাই বের করতে হবে, ঠিক আছে, আমরা এখানে কিন্তু খুব সহজে কারেন্ট ডিভাইডার ল ইউজ করতে পারি। কারেন্ট ডিভাইডার ল কি ভাইয়া, কারেন্ট ডিভাইডার ল হইলো আমাদের আই আমরা কোন রোধের মধ্যে দিয়ে বের করতে চাই, আচ্ছা আমরা এখানে তো বের করতে চাই
টোটালটা, তাহলে আমাদের এখানে দেওয়া আছে কত, যে 3 ওহম রোধের মধ্যে দিয়ে, তো আমরা এখানে I3 লিখলাম আর কি বেসিক্যালি, ঠিক আছে। ওটা পরে লিখতেছি, I3 এর মানটা কত সেটা পরে লিখতেছি, আগে সূত্রটা লিখে নিই। সূত্রটা হইলো আমাদের এই দুইটার যে তুল্য রোধ মানে হইলো আরপি, এইটা ডিভাইডেড বাই কোন রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা যাচ্ছে হইলো R3 লিখলাম আমি এখানে, R3 বলতে বোঝাচ্ছি যে 3 ওহম রোধের মধ্যে দিয়ে যাচ্ছে ইন্টু I টোটাল। তাহলে এখানে আমাদের I3 এর ভ্যালু হইল 2 ইন্টু আরপির ভ্যালু হইল, যখন দুইটা রোধ সমান্তরালে থাকবে তখন তাদের তুল্য রোধ বের করার সূত্র হইল আমাদের 3 ইন্টু 6 ডিভাইডেড বাই 3 6 কত 9, দুইটা রোধের গুণফল ডিভাইড বাই তাদের যোগফল, তাহলে 3 6 18, 18 ভাগ 9 মানে কত হইল 2, ঠিক আছে, তুল্য রোধ হবে 2। তার মানে এইখানে I2 ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই R3 এর মান কত 3 ইন্টু I টোটাল। বলো কাটাকাটি যদি করে দিই, এটা কাটাকাটি করে দিই, তাহলে 3 দিয়ে এই পাশে এসে নিয়ে চলে আসো, গুণ করলে কত হয়, I এর মান হয় 3। অপশনগুলো কই, অপশনগুলোতে 3 দেওয়া আছে, এই যে দেওয়া আছে গ নম্বর। বুঝতে পারছো? ঠিক হবে উত্তর। 32 নম্বরটা দেখো, পি ও কিউ বিন্দুর তুল্য রোধ কত। পি একটা বিন্দু, এই যে এখানে এটা হলো পি বিন্দু, এটা হলো কিউ বিন্দু এখানে, ঠিক আছে। বলছে যে পি ও কিউ এর তুল্য রোধ কত। আচ্ছা, এইখানে দুইটা রোধ দিছে, দুইটা রোধ দিছে দিয়ে বলছে যে পি ও কিউ এর তুল্য রোধ কত। তোমাদের একটা শর্টকাট শিখাই দিই, শর্টকাটটা হইল সমান্তরালে যুক্ত রোধের সংখ্যা যদি প্রতিটি রোধের মানের সমান হয় তাহলে তুল্য রোধ হবে 1। এই কথা দ্বারা কি বুঝাচ্ছি আমি, তুল্য রোধ 1 হবে বলতে আমি কি বুঝাচ্ছি, ঠিক আছে। এখানে একটু খেয়াল করো, ধরো এখানে সমান্তরালে যুক্ত 3টা রোধ আছে, 3 3 3, ঠিক আছে। এখন আমি বলতেছি এই যে 3টা রোধ, এদের তুল্য রোধটা বের করতে হবে, ঠিক আছে। তো এই 3টা রোধের মান দেখো, প্রতিটার মান সমান না, 3 3 3। এখন সমান্তরালে কয়টা রোধ যুক্ত আছে, সমান্তরালেও কিন্তু যুক্ত আছে 3টা, কয়টা 3টা রোধ যুক্ত আছে। এই একটা হলো যদি তুমি R1, একটা হলো R2, একটা হলো R3, তাহলে 3টা যে রোধ, এই যে সংখ্যাটা 3, 3টা রোধ সংখ্যা কত 3, এই 3টা কিন্তু প্রতিটা রোধের মানের সমান, তাহলে এই 3টা তুল্যরোধ হবে 1। তুল্যরোধ কত হবে 1। এখানে যদি 4টা রোধ থাকতো এবং প্রতিটা রোধের মান যদি হইতো 4, তাহলে তাদের তুল্য রোধ হইতো আমাদের 1, ঠিক আছে, 1 হইতো আর কি, 4 না তো 1 হইতো। এখন আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে 2টা রোধ দেওয়া আছে এবং বলা হচ্ছে যে তাদের প্রতিটার মান হইলো 2, তাহলে এখানে তুল্য রোধ কত হবে ভাইয়া, 1 হবে, ঠিক আছে, 1 হবে। আচ্ছা, এখানে 2 4 3, 3টা রোধ শ্রেণীতে যুক্ত এবং এখানে তড়িৎ কোষের মান দেওয়া আছে 9 ভোল্ট। বর্তনী 4 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে। আচ্ছা, এইখানে এসে কি ডিভাইড হচ্ছে, ভোল্টেজ নাকি কারেন্ট। এখানে আমরা জানি যে ভোল্টেজ ডিভাইড হচ্ছে, তাহলে আমরা এখানে ভোল্টেজ ডিভাইডার রুলটা ইউজ করতে পারি। 4 ওহম রোধের মধ্যে দিয়ে বলছে, তার মানে হইলো আমাদের V4। এখন V4 এর যে রোধটা আছে ওটার মান কত 4, সবগুলার তুল্য রোধের মান কত 2 4 3, তার মানে 6 আর 3 9,
ইন্টু আমাদের ভি টোটাল কত 9, তার মানে 9 আর 9 কাটা গেলে V4 এর মান কত হবে 4। ঠিক আছে, V4 এর মান কত হবে 4। এখন যারা এটা বোঝো নাই তাদের জন্য আমি এখানে একটু সূত্রটা লিখে দিই। Vx ইকুয়াল টু Rx ডিভাইডেড বাই Rs ইন্টু ভি টোটাল। এটা হলো ভোল্টেজ ডিভাইডার রুলের বা ল এর সূত্র, ভোল্টেজ ডিভাইডার ল। ঠিক আছে, যেখানে হলো Rsটা তাদের তুল্য রোধ বোঝাচ্ছে আর Rxটা বোঝাচ্ছে কোন রোধের মধ্যে তুমি দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করতে যাচ্ছ। ঠিক আছে, আর ভি টোটাল তো জানোই তড়িৎ কোষের যে ভোল্টের মান। আচ্ছা, এখানে বলতেছে R1 ইকুয়াল টু 4, R2 ইকুয়াল টু 6, R3 ইকুয়াল টু 2 এবং হইলো আমাদের না, আচ্ছা R1 ইকুয়াল টু 4, এখানে দিছে হইলো R2, এটা বোঝা যাচ্ছে না, খুবই ঝাপসা। আচ্ছা, একটা দিলেই হলো, সমস্যা নাই, এখানে R1 দিতে পারো তুমি। এটা হইলো আমি দিলাম R1, এটা দিলাম হইলো R2, এটা দিলাম আমি R3, আর এটা দিলাম আমি R4। বর্তনী তুল্য রোধ হলো। আচ্ছা, এই ম্যাথে একটু ভুল আছে, হ্যাঁ এই ম্যাথটাতে একটু ভুল আছে। ভুলটা কি? ভুলটা হচ্ছে এইখানে কিন্তু কোনো তড়িৎ কোষ লাগানো নাই। দুই প্রান্ত যে একটা তড়িৎ কোষের সাথে লাগানো থাকবে এটা কিন্তু লাগানো নাই, কিছুই দেখানো নাই এখানে। এখানে শুধুমাত্র একটা লুপ করে তাদের মধ্যে রোধ মানে রোধগুলোকে লাগাই দিছে এবং বলছে যে এখানে তুল্য রোধ কত। তো এখানে যদি কোনো ভাগ না থাকে, এই পাশে যদি কোনো একটা তড়িৎ বর্তনী বা তড়িৎ কোষ কমপ্লিট করা না থাকে, একটা তড়িৎ কোষের সাথে লাগানো না থাকে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা সমান্তরালে আছে নাকি শ্রেণীতে আছে? তুমি যদি সবকিছুকে সরায় দাও, সবকিছু যদি সরায় দাও, তাহলে কিভাবে বুঝবা? এখানে তো দেখে মনে হচ্ছে না এটা শ্রেণীতে আছে, কারণ এখানে কোনো কিছু যুক্ত করা নাই, এর সাথে কোনো তার পরিবাহী তার দ্বারা একটা তড়িৎ কোষের সাথেও যুক্ত করা নাই। দেখে মনে হচ্ছে সবগুলো কিসে আছে? সবগুলো আছে শ্রেণীতে আছে, তাই না? তো এই প্রশ্নটা একটু ভুল আছে। এখানে যদি যুক্ত করা থাকতো, তাহলে আমরা ধরে নিতাম দুইটা আছে সমান্তরালে। দুইটা বলতে এই দুইটার কিউমুলেটিভ, মানে এখানে 4 আর 6, তার মানে হলো 10 আছে একটা, আর একটা কত 10 আছে একটা, আরেকটা কত থাকবে? আরেকটা থাকবে এই নিচের দুইটার কিউমুলেটিভ, মানে 2 আর 8, এটা হলো 10। ঠিক আছে, এটা হলো 10। তাহলে 10 আর 10 এই দুইটা আমাদের তখন সমান্তরাল বিবেচনা করে তাদের তুল্য বের করা লাগতো। এইখানে দেখো সবগুলো মনে হচ্ছে শ্রেণীতে মনে হচ্ছে না? তো এই প্রশ্নটা সঠিক উত্তর আসলে আমাদের জানা নাই, কারণ এখানে যে বইটাতে এখান থেকে দেওয়া হয়েছিল সেই বইটাতে অনেক আগের প্রশ্ন, এটা 17 সালের মেবি, তো এখানে একটু ভুল দেওয়া ছিল। ঠিক আছে, আমি তোমাদেরকে এটা দেখানোর জন্য দিছিলাম যে এই প্রশ্নটাতে এইভাবে আসলে এটা আসলে বোঝা মুশকিল, কারণ এখানে বোঝা যাচ্ছে না এটা আসলে শ্রেণীতে আছে না সমান্তরালে। যদি কোনো কারণে বোর্ড এরকম দিয়ে দেয়, আগের প্রশ্ন তো দিতেও পারে। এখন যদি দিয়ে দেয়, বোর্ড তো অনেক সময় ঝামেলাও করে, তাই না? তাহলে আমরা কি করব? তাহলে তোমরা এটা সমান্তরাল ধরে করে ফেলবা, এটা সমান্তরাল ধরে করে ফেলবা। ঠিক আছে, 10 আর 10 ইন্টু ডিভাইডেড বাই হইলো আমাদের 20, তাহলে 10 আর 10 100 ডিভাইডেড বাই হইলো আমাদের 20, তার মানে 100 ভাগ 20 মানে কত হলো 5। আমাদের উত্তর হবে হলো 5, তাই না? এই যে অসম মানে দুটি রোধককে সমান্তরালে যুক্ত করে তড়িৎ প্রবাহিত করলে রোধ দুটিতে ভিন্ন মানের তড়িৎ প্রবাহিত হবে। অসম মানে দুটি রোধককে সমান্তরালে যুক্ত করলাম। অসম মানে রোধক বলতে বোঝাচ্ছে এখানে ধরো একটা R1 ইকুয়াল টু আছে 2, একটা R2 আছে ইকুয়াল টু হলো 10। একটার মান 2, একটার মান 10, সমান্তরালে যুক্ত করছি আমি। ঠিক আছে, এখন বলছে যে রোধ দুটিতে ভিন্ন মানের তড়িৎ প্রবাহিত হবে। অবশ্যই এদিক দিয়ে তড়িৎ প্রবাহ I টোটাল আসার পরে এখানে একটা যাবে, এখানে একটা যাবে, এখানে I1 যাবে, এখানে যাবে হলো I2। যেখানে রোধের মানটা বেশি সেখানে I কম প্রবাহিত হবে, যেখানে রোধের মানটা বেশি সেখানে I কম প্রবাহিত হবে, কারণ আমরা জানি I ইকুয়াল টু V/R। আর হইলো বাধা, তাহলে যেখানে বাধা থাকবে সেই পথে তুমি কেন যাবা? সেই পথে তুমি যাবা না। তাহলে এখানে যেখানে রোধের মানটা বেশি সেখানে I এর মানটা কি হবে? কম হবে অবশ্যই। তার মানে আমাদের যে কথাটা বলছে প্রথমটা, এটা অবশ্যই ঠিক আছে, দুইটাতে ভিন্ন হবে তড়িৎ প্রবাহ। 2 নম্বর বলছে উভয় রোধের প্রান্তের বিভব পার্থক্য সমান হবে। আমরা জানি সমান্তরালে যুক্ত দুইটা রোধ বা তিনটা রোধ বা যতগুলাই রোধ থাকুক সবগুলো রোধের বিভব পার্থক্য কি সমান, এটা আমরা জানি। তার মানে 2 নম্বরটাও আমাদের ঠিক। 3 নম্বর বলছে কম মানের রোধের প্রান্তে কম তাপ উৎপন্ন হবে, এটা ভুল। কম মানের যে রোধ 2 এর মধ্যে যে তড়িৎ প্রবাহ হবে বেশি। এখন তড়িৎ প্রবাহ যদি বেশি হয় আমরা জানি এই সমানুপাতিক I², তার মানে যত বেশি তড়িৎ প্রবাহ হবে তত বেশি তাপ উৎপন্ন হবে। তার মানে এটা 3 নম্বরটা ভুল, তার মানে 1 ও 2। উপরে উল্লেখিত বর্তনী চিত্রের আলোকে 36 ও 37 নং প্রশ্নের উত্তর দাও।
8 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? আচ্ছা 8 ওহম রোধ বলছে তাই না, 8 ওহম রোধ কোথায় দেওয়া আছে? উপরে দেওয়া আছে 8 ওহম রোধ। 8 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য চাইছে, দুই প্রান্তের বিভব পার্থক্য। আচ্ছা এখানে আমরা ভোল্টেজ ডিভাইডার ল যেটা আছে বা ভোল্টেজ ডিভাইডার রুল এটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এটা ইউজ করলে দেখো যে কি হচ্ছে, আমরা জানি Vx, আমরা এখানে হলো V8 ইকুয়াল টু হবে আমাদের কোন রোধের মধ্যে দিয়ে 8 বলছে, তার মানে এখানে হবে আমাদের Rx এর মান 8 এবং বলছে সবগুলার যদি আমরা কিউমুলেটিভ করি বা তুল্য বের করতে চাই তাহলে কত হচ্ছে দেখো তো, এখানে আছে হলো 8, এখানে আছে 3, আর এখানে একটা ছোট্ট অভ্যন্তরীণ রোধ আছে, এটাকে ছাড়া ফেলা যাবে না, এটাকে ছাড়া ফেলা যাবে না। তাহলে এখানে 8 আর 3 কত 11, আর একে হইলো 12, তার মানে 12 ইন্টু ভি টোটালের মান কত দেওয়া আছে 6 দেওয়া আছে, ঠিক আছে। তার মানে এখানে আমাদের থাকতেছে হইলো 6 দুগুণ 12, তার মানে 2 দিয়ে কাটলে 4, তার মানে V8 বা 8 ওহম রোধের মধ্যে দিয়ে বিভব পার্থক্য হবে 4। উদ্দীপকে উল্লেখিত বর্তনীর ক্ষেত্রে এটি একটি সরল বর্তনী। আমরা যে বর্তনীটা দেখলাম এটা অবশ্যই একটা সরল বর্তনী, কারণ সরল বর্তনীতে এইভাবে একটা কোষ থাকে, একাধিক কোষও থাকে না, এবং এইখানে সরল বর্তনী বলতে বোঝায় যে বর্তনীর সর্বত্র তড়িৎ প্রবাহের মানটা সমান, ঠিক আছে। বর্তনীর সর্বত্র তড়িৎ প্রবাহের মানটা সমান, এদিক দিয়ে যে তড়িৎ প্রবাহ হবে সমস্ত বর্তনী ঘুরে আবার ওই কোষের মধ্যে চলে আসবে, ঠিক আছে, বা ব্যাটারির মধ্যে চলে আসবে, সব জায়গায় তড়িৎ প্রবাহের মানটা সমান। তার মানে যে এটা কথাটা উক্তিটা দিছে সেটা হইলো ঠিক, প্রথমটা হইলো ঠিক বহুপদীতে। পরেরটা হইলো উদ্দীপকে বহিরোধক দ্বয়ের সমান্তরাল সমবায় তুল্য রোধ 2.18। কি বলছে, উদ্দীপকের বহিরোধক দ্বয়ের সমান্তরাল সমবায় তুল্য রোধ। বহিরোধক কত কত ছিল দেখো তো, বহিরোধক ছিল হলো 8 আর 3। 8 আর 3 এর জন্য যদি আমরা করতে চাই 8 আর 3 এর জন্য তাহলে কত হবে, 8 3 ডিভাইডেড বাই হলো 8 প্লাস 3 সমান্তরালে 3 আসে 24 ভাগ 11, 24 ভাগ 11, তার মানে কত হচ্ছে কাটলে 2 পয়েন্ট সামথিং 2.2। তার মানে 2 নম্বরটা কি বলছে আমাদের, 2 নম্বর বহুপদীতে বলছে যে উদ্দীপকের বহিরোধকদের সমান্তরাল সমবায় তুল্য রোধ 2.18। হ্যাঁ এটা ঠিকই থাকার কথা, আমাদের 24 ভাগ 11 2.18, ঠিক আছে। তার মানে 2 নম্বরটাও ঠিক আছে। হারানো বিভব কত, হারানো বিভব বলতে বোঝায় ব্যাটারির অভ্যন্তরে বা অভ্যন্তরীণ যে রোধ থাকে সেই রোধের জন্য কতখানি বিভব লস হচ্ছে, সেই রোধের জন্য কতখানি বিভব লস হচ্ছে সেটাকে বলি আমরা হারানো বিভব। এখানে অভ্যন্তরীণ রোধ হলো 1। আচ্ছা 1 এর জন্য আমাদের বিভব পার্থক্য এখন বের করতে হবে। আমাদের তড়িৎ প্রবাহ যদি আমরা বের করতে চাই, তড়িৎ প্রবাহ কত হবে বলো তো। তড়িৎ প্রবাহ বের করতে চাইলে আমাদের এখানে দেওয়া আছে হইলো সবগুলার আমাদের কিউমুলেটিভ হইলো কত, 8 আর 3 11, আর একে হইলো 12, তুল্য রোধ হবে 12। তাইলে বের করি আমরা তুল্যরোধ কত, তুল্যরোধ হবে এখানে হইলো আমাদের 8 প্লাস 3 প্লাস 1, তার মানে হইলো 12, তুল্যরোধ হইলো 12। এখন আসো 12 অ্যাম্পিয়ার, সরি 12 ওহম, তুল্যরোধ হইলো 12 ওহম। তাহলে আইটা কত হবে, আই ইকুয়াল টু ভি বাই আর, তার মানে ভি এর মান হলো 6, আর এর মান হইলো 12, কাটাকাটি করলে 0.5। আয়ের মানটা কত, আয়ের মানটা হইল 0.5। এখন আমাদের তুল্য রোধের আমাদের হইলো অভ্যন্তরীণ রোধের জন্য বের করতে হবে কত, ভি। তাহলে ভি ইকুয়াল টু আই আর 0.5 ইন্টু আই, আয়ের মান কত হইল 0.5 আই ইন্টু আর, আয়ের মানটা হইল 0.5, আর এর মানটা কত, আর এর মানটা এখানে হইল অভ্যন্তরীণ রোধের জন্য 1, তার মানে আসতে হইল 0.5। তার মানে 3 নম্বর অপশনে হারানো বিভব কত ছিল, হারানো বিভব ছিল আমাদের 0.5 ভোল্ট, ঠিক আছে, ঠিক আছে, মানে ঘ নাম্বার তিনটাই হবে। অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক, আচ্ছা আই ইকুয়াল টু কিউ বাই টি, অ্যাম্পিয়ার ঘন্টা বলছে মানে আয়ের সাথে টি, তার মানে আই টি ইকুয়াল টু হইল কিউ। কিউটা কি বোঝায়, একক সময়ে প্রবাহিত চার্জ মানে হইল আধান। ইলেকট্রন ভোল্ট নিচের কোন রাশির একক, ইলেকট্রন ভোল্ট হলো আমাদের শক্তির একক, 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল, ঠিক আছে না। তাহলে আমাদের এটা কিসের একক, শক্তির একক। কোনো বাল্বের ফিলামেন্টের রোধ 50 এবং এর দুই প্রান্তের বিভব পার্থক্য 250, আর এর মান দিছে, ভি এর মান দিছে, হলে বাল্বের ভেতর দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে। কোনো বাল্বের ফিলামেন্টের রোধ দিছে, দুই প্রান্তের বিভব পার্থক্য দিছে, কত তড়িৎ প্রবাহিত হবে। এটা কোনো প্রশ্ন হইল, এটা কোনো প্রশ্ন হইল।
নিচের কোনটি ভোল্টের সমতুল্য? এর একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভোল্টের সমতুল্য কত বলো? নিচের কোনটি ভোল্টের সমতুল্য? এটা আমাদের একটু ট্রাই করে দেখতে হবে। ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, তার মানে জুল। কিউ এর একক কি? আই ইকুয়াল টু কিউ বাই টি, তার মানে কিউ ইকুয়াল টু আই টি, অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তার মানে কিউ এর একক হচ্ছে জুল অ্যাম্পিয়ার পার সেকেন্ড। কিউ এর একক অ্যাম্পিয়ার পার সেকেন্ড বসাইলে থাকে জুল অ্যাম্পিয়ার পার সেকেন্ড। পার সেকেন্ড না, সরি, জুল পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড। ও ঠিক আছে, মিলে গেছে। দেখো ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ আমরা জানি, তাই না? ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। এখন ডাব্লুর একক হইলো আমাদের তো জুল, কিউ এর এককটা কি? কিউ হইলো আমাদের চার্জ। তো এই যে আই ইকুয়াল টু কিউ বাই টি, তো কিউ ইকুয়াল টু আই টি। আয়ের একক অ্যাম্পিয়ার, টি এর একক হইলো আয়ের একক হইলো অ্যাম্পিয়ার, আর টি এর একক হইলো সেকেন্ড। তো অ্যাম্পিয়ার সেকেন্ডকে যদি আমরা নিচে বসাই, এই দুইটাকে যদি উপরে নিয়ে যাই, তাহলে জুল পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড। দেখো তো ক নম্বরে আসে না? ভোল্টের সমতুল্য দেখো তো ক নম্বরে আসে না? এটা না? তাহলে উত্তর হবে আমাদের ক নাম্বার। বুঝতে পারছো? বুঝতে পারছো? এভাবে তোমাকে ট্রাই করে বের করতে হবে। বুঝতে পারছো? ভোল্ট এককটি ব্যবহৃত হয় কোষের পরিচালক শক্তি পরিমাপে। ভোল্টের যে একক, এটা ব্যবহৃত হয় কোষের পরিচালক শক্তি পরিমাপে। অবশ্যই রাইট, এটা অবশ্যই রাইট। কারণ আমরা জানি যে পরিচালক শক্তি এটা কিসে দেওয়া থাকে? ধরো 9 ভোল্ট, তারপরে 10 ভোল্ট, এটা কি? ভোল্ট। রোধকের দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপে, এটাও ঠিক। তারের আপেক্ষিক রোধ নির্ণয় না, ভোল্ট এককটি ব্যবহৃত হয় তারের আপেক্ষিক রোধ নির্ণয়ে। এইটা কখনো দেখছো তোমরা? আপেক্ষিক রোধ তো হইল আমাদের রো, রো, যার একক হইল ওহম মিটার। তাহলে ভোল্ট একক কখনো ব্যবহৃত হবে না তারের আপেক্ষিক রোধ নির্ণয়ের জন্য। তার মানে আমাদের উত্তর হবে 1 ও 2। ওরে এখানে দেখো একটা খুব সুন্দরভাবে একটা ইয়া দিছে, খুব সুন্দরভাবে একটা বর্তনী দেওয়া হয়েছে এবং দিয়ে বলছে এ ও বি এর মধ্যবর্তী তুল্যরোধ কোনটি হবে। তোমরা যদি এটা দেখতে না পারো তাহলে আমি একটু সুন্দর করে একটু ইয়া করে দিই, আমি একটু তাহলে বোঝা জানো যায়। তোমরা অনেকে হয়তো দেখতে পাবে না, মোবাইল থেকে বোঝা যায় না অনেক সময়, যেহেতু এটা একটা পিক অ্যাড করা হয়েছে এখানে। তো বোঝার সুবিধার জন্য আমি একটু যদি চেষ্টা করি তোমাদের জন্য, তোমরা যেন বুঝতে পারো। বেশ, দেখো খুব সুন্দর একটা প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের। এ আর বি দুইটা পয়েন্ট দেওয়া হয়েছে এবং এখানে দুই যে প্রান্ত এ আর বি তাদের মাঝে অনেকগুলো রোধ আছে খুব হিবিজিবি ভাবে, মানে হিবিজিবি বলতে কি বোঝায়? হিজিবিজি, হিবিজিবি কেন বলতেছি, হিজিবিজি, হিজিবিজি ভাবে সবগুলা, মানে উল্টা পাল্টা ভাবে সবগুলা এলোমেলো ভাবে দেওয়া হয়েছে। আমরা কিছুই বুঝতেছি না, মাথায় কিছুই ঢুকতেছে না। দেখার পরে অনেকের রিয়াকশন এমনই হবে, অনেকের রিয়াকশন এমনই হবে। একটু খেয়াল করে দেখো, এখানে টম এন্ড জেরিতে যেমন দেখায় যে ইঁদুররা যেমন ঢুকে, ইঁদুর যে একটা আছে না জেরি, জেরি যখন, এটা তো দেয়াল তাই না, জেরি যখন টমের থেকে পালায়ে একটা গর্তের মধ্যে ঢুকে, তখন গর্তটাতে মাথা এইভাবে দেওয়া থাকে, এর মধ্যে দিয়েই জেরি কি হয়? ঢুকে যায়, তাই না? তো এইখানে এই তারের ওপরে এরকমভাবে একটা দেওয়া জেরির গেট, জেরির বাসার গেট দেওয়া।
এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় দুইটা তার পরস্পরের থেকে আলাদা আছে, মানে বিচ্ছিন্ন অবস্থায় আছে, দুইটা তার সংযুক্ত হয় নাই। ধরো একটা তার এভাবে গেছে, আরেকটা তার যদি আসে এখানে এভাবে দেওয়া থাকতো, তার মানে একটা তারের সাথে আরেকটা তারের যুক্ত হয়েছে, সংযুক্ত হয়েছে। কিন্তু যদি আমি বোঝাই দুইটা তার, ধরো একটা তার আছে এরকম, আরেকটা তারের উপর দিয়ে গেছে, দুইটা একসাথে সংযুক্ত হয়নি, তখন আমরা এরকম জেরির বাসার যে গেট, ওই রকম গেটের মতো মাথা দিয়ে বা সাংকেতিক চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে এখন এ আর বি পয়েন্টের তুল্য রোধ। আমরা এটা দেখে অনেকেই একটা হইলো এই পারে হইলো যে শ্রেণীতে, এই পারে হইলো যে সমান্তরালে, এই পারে সমান্তরালে হবে, না 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 এই পারে শ্রেণীতে হবে, এই পারে সমান্তরাল হবে, এরকম ধারণা আমাদের মিক্স ধারণা আসতে পারে। আমরা যে কাজটা করব, আমরা যেগুলো আগে শ্রেণীতে আছে সেগুলো আগে করে নেব। শ্রেণীটা বোঝা খুবই সহজ, ঠিক আছে, শ্রেণীটা বোঝা খুবই সহজ। দেখো 2 আর 2 এখানে কিন্তু কোনো ভাগ নাই, আবার এখানে 4 আর 4 কোনো ভাগ নাই, এখানে 6 আর 6 এর কোনো ভাগ নাই, 2 আর 4 এর কোনো ভাগ নাই। এগুলো আগে আমরা কমপ্লিট করে নেব, তারপরে কি হচ্ছে সেটা আমরা পরে দেখব। ঠিক আছে, এই সবগুলো যদি আমরা কমপ্লিট করে নেই, তাহলে আমি উপরে আঁকাচ্ছি, একটু দেখে নাও। তাহলে কত হয়? এখানে হবে আমাদের 4, এখানে কত হবে? এখানে হবে আমাদের 12, এখানে আমাদের কত হবে? 6। এখানে আমাদের কত হবে? 8। এই যে এরকম আমাদের একটা 4, এখানে 12, এখানে 6, এখানে 8, এরকম ভাবে আমাদের একটা বর্তনী আসবে। ঠিক আছে, এখন আমরা যদি দুই প্রান্তের তুল্যরোধ বের করতে চাই, আমরা একটা নোড ধরতে পারি। আমরা কি ধরতে পারি? নোড ধরে করতে পারি। নোড ধরে করলে কি হবে? সহজে করা যাবে। ঠিক আছে, এরকম ভাবে অনেকে বুঝতে নাও পারো। আমরা ধরবো হইলো নোড, এখানে আছে হইলো এ, তার মানে এখান থেকে এ যাবে, এখানে হবে এ, এখানে হবে এ, এখানে হবে এ। যতক্ষণ না কোনো রোধ আসে ততক্ষণ আমরা এ দিয়েই যাব, মানে রোধ আসলে তার আগ পর্যন্ত এ দিতে পারবো। ঠিক আছে, মানে বাধা এটা একটা এ। এবারে আসে আমাদের বি পয়েন্ট, তাহলে এবারে যদি আমরা নোট ধরে নিই, এটা হইলো বি, এটা বি পয়েন্ট, এদিক দিয়ে আসার পরে এটাও হবে বি, তারপরে এদিক দিয়ে আসার পরে এখানে এখানেও হবে বি। দেখো তো এই পারে সব এ আর এই পারে সব বি, তার মানে এ বি এর মধ্যে যতগুলো থাকবে এখন সবগুলোকে সমান্তরালে করে দিতে হবে। তার মানে 1/4, 1/12 প্লাস 1/6 প্লাস 1/8, তাহলে 1/RP। ওয়ান ডিভাইডেড বাই 4 প্লাস 1 divided by 4 equal to plus 1 divided by 6 plus 1 divided by 12 plus 1 divided by 8, 0.625, 1.6 1.6 আছে, বুঝছো? 1.6। এরকম দুটি কোষের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বর্তনীতে প্রবাহ মাত্রা সূত্র কোনটি? ও আচ্ছা, একই রকম দুটি কোষের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বর্তনীতে প্রবাহ মাত্রা সূত্র কোনটি? একই রকম যখন দুইটা কোষ সমান্তরালে থাকবে, একই রকম দুইটা কোষ যখন সমান্তরালে থাকবে তখন আমরা ধরে নিই কিসে আছে বলতো? সারিতে আছে, এম সংখ্যক সারিতে আছে। সেই ক্ষেত্রে আমাদের তড়িৎ প্রবাহের সূত্র কি বলতো? এম ই ডিভাইডেড বাই, অনেকে এন দিয়েও প্রকাশ করতে পারো, অনেক বই এন দিয়েও করা আছে, কোনো সমস্যা নাই। এম আর এন দিয়ে করলে একটা করলেই হইলো। আমাদের যখন সমান্তরালে করব তখন শুধুমাত্র আমাদের যে বহিরোধ আছে সেটার সাথে এমটা গুণ হবে। ঠিক আছে,
আর অভ্যন্তরীণ রোধটা ফাঁকা থাকবে। তাহলে এইটা হইল আমাদের তড়িৎ প্রবাহ নির্ণয়ের সূত্র। দেখো দুইটা বলছে, এম এর মান 2 বসাও, 2E ডিভাইডেড বাই 2R প্লাস আর। খ নাম্বার, শ্রেণী সমবায়যুক্ত তিনটি রোধের সম্পর্ক যদি R1 R2 R3 হয় তবে তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সম্পর্ক কি? রোধ তিনটির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা I1 I2 আর I3। বলছে শ্রেণী সমবায়ের কথা। হ্যাঁ, শ্রেণী সমবায়, ধরো R1 ইকুয়াল টু আছে 10, R2 ইকুয়াল টু আছে 30, R3 ইকুয়াল টু আছে আমাদের 50 বা 40 আছে। এখন এই যে শ্রেণী সমবায় যুক্ত যদি আই প্রবাহিত হয়, আই কিন্তু এই সবগুলোর মধ্যে দিয়ে যাবে, কোনো জায়গায় ভাগ হওয়ার কিন্তু কোনো চান্স নাই। সেহেতু আই টোটাল যেটা, মানে আই টোটালটাই তো, তাই না, আই টোটালটাই তো আই টোটালটা সবগুলোর মধ্যে দিয়ে যখন যাবে তখন সমান মাত্রায় অতিবাহিত করবে, ঠিক আছে, মানে সমান মাত্রাতেই যাবে। কখনো আয়ের মান, এই যে তোমার R1 এর জন্য যে 10 আছে তার মানে R1 এর মান সব থেকে কম, I1 এর মান বেড়ে যাবে 3 থেকে 5 হয়ে যাবে, এমন কখনো হবে না। তার মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা জানি আই কখনো কমে বা বাড়ে না, আই সবসময় সমান থাকে। কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আইটা ভাগ হয়ে যায়, আয়ের মানটা কমে যায়, কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আই ডিভাইড হয় না। যেটাই তো আমরা কারেন্ট ডিভাইডার রুল আর হইলো ভোল্টেজ ডিভাইডার রুল, যেটা ওই দুইটাতে আমরা পড়ে আসছি, তাই না। তো এই ক্ষেত্রে সবগুলোতে কিন্তু প্রবাহ মাত্রা সেম থাকবে, মানে I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I3 হবে, তাই না। 45, তার মানে কি হবে, ক হবে। কোন দুটি সূত্র চলতড়িতের ক্ষেত্রে প্রযোজ্য? ওহমের সূত্র আর কারশফের সূত্র আমাদের এই বই ইনক্লুড করা আছে যে চলতড়িতের জন্য। তো এখানে দেখো তো কোথায় আছে, ওহম আর কারশফ হবে। হ্যাঁ, আচ্ছা, ওহম আর যে কুলম্ব আর গাউস এগুলো কিন্তু চার্জিত বস্তুর জন্য। তো কারপফ লেগেছে এখানে, কার্ফ না, আসলে কারশফ। তো ওহম আর কারশফ। কারশফের সূত্র অনুসারে আমরা জানি সামেশন অফ আইআর ইকুয়াল টু সামেশন অফ ই, এটা ঠিক আছে, এবং সামেশন অফ আইআর ইকুয়াল টু 0 আসলে বেসিক্যালি এইখানে এই 2 নাম্বারটা যেটা বোঝাচ্ছে সেটাও ঠিক আছে, কিন্তু এটাকে এভাবে বলা যাবে না, আমাদের বলতে হবে যে সামেশন অফ ই ইকুয়াল টু 0, ঠিক আছে, আই না বলে ই বললে তাও একটা হয় কথা। তো এখানে 2 নাম্বারটা আমরা ধরতে পারতেছি না, সামেশন অফ আইআর বলছে, আর সামেশন অফ আই ইকুয়াল টু 0 এটা তো কারেক্ট, তার মানে 1 ও 3 দিব আমরা। নিচের বর্তনী লক্ষ্য করো এবং নিচের 48 ও 49 নং প্রশ্নের উত্তর দাও। বি বিন্দুতে কোন সমীকরণটি সঠিক? আচ্ছা, এইটা আঁকাতে গেলে অনেক সময় লাগবে, আমি একটু তোমাদের দেখাই দেই। বি বিন্দু হইলো এইটা, এখানে হইলো I1 ঢুকতেছে আর I2 বের হচ্ছে, আর I3 এটা হলো ব্যাটারি, এটা পজিটিভ প্রান্ত ব্যাটারির, এটা নেগেটিভ প্রান্ত। তো I3 এই দিক দিয়ে এসে ঢুকতেছে ব্যাটারির মধ্যে, ঠিক আছে। তো এখন বলো তো, যে এই জায়গাতে, এখানে I3 কি হচ্ছে, I যে 3টা বি বিন্দুর দিকে ঢুকতেছে। তাহলে আমরা জানি যে বি বিন্দুতে কোন সমীকরণ, এখানে দেওয়া আছে সবগুলা আই দিয়ে, তার মানে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। এখন কেসিএল যদি অ্যাপ্লাই করতে চাই, কেসিএল আমাদের কিসে অ্যাপ্লাই হয়, নোডে অ্যাপ্লাই হয়। এখানে বি বিন্দু হইল একটা নোড বা জাংশন। তো এইখানে যেগুলো ঢুকতেছে মানে সামেশন অফ জি আইগুলো বা তড়িৎ প্রবাহগুলো ঢুকতেছে ইকুয়াল টু সামেশন অফ যেগুলো বের হয়ে যাচ্ছে। তো বি বিন্দুতে ঢুকতেছে হইলো আমাদের I1 আর হইলো যে I3, আর বের হয়ে যাচ্ছে I2, তার মানে হবে I1 প্লাস I3 মাইনাস I2 ইকুয়াল টু 0, তাই না। এই যে কয় নাম্বার, I1 মাইনাস I2 প্লাস I3 ইকুয়াল টু 0। আচ্ছা, এবার আমাদের এ বি ই এফ এ লুপে কোন সমীকরণ সঠিক? এ বি ই এফ এ, এই যে লুপটা দিছে, এখানে বলছে কোন সমীকরণটা সঠিক। এখানে আমাদের কি অ্যাপ্লাই করতে হবে, আমাদের অ্যাপ্লাই করতে হবে কেভিএল, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লাই করি আমরা কেভিএল। সাধারণত যে কোনো একদিক থেকে নিয়ে কাজ করি। তো ধরো তুমি ক্লক ওয়াইজ নিয়ে কাজ করতেছো, অথবা অ্যান্টি ক্লক ওয়াইজ নিয়েও করা যায়। তাহলে আমাদের প্রথম যে কাজটা করার আগে প্লাস মাইনাস চিহ্ন দেওয়া লাগে। তো ব্যাটারি তো পজিটিভ নেগেটিভ আমরা জানি, যেই রোধের মধ্যে তড়িৎ ঢুকতেছে সেই রোধের প্রথমের দিকটা হবে প্লাস, পরেরটা হবে কি মাইনাস।
তো এখানে দেখো এখানে ঢুকতেছে হলো I1 এই R4 এর মধ্যে দিয়ে, তো R4 এর সামনে হবে মানে এই পারের সাইডটাতে হবে প্লাস আর এই পারের সাইডটাতে হবে মাইনাস, তো প্লাস মাইনাস দেওয়া হয়ে গেছে। আর ব্যাটারির ক্ষেত্রে তো আমরা জানি এখানে পজিটিভ আর এই পাশে হলো নেগেটিভ। এখন আমরা ক্লকওয়াইজ যদি নিতে চাই তাহলে প্রথমে আসো R1 এর ক্ষেত্রে, R1 এর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ ঢুকতেছে কি প্রবাহ, I1 প্রবাহ, তাহলে প্লাস I1 R1। এইবার দিয়ে এখানে আসো, এখানে একটা ব্যাটারি দেওয়া আছে, ব্যাটারির পজিটিভ প্রান্তের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকতেছে, মানে তড়িৎ প্রবাহ ঢুকতেছে না, আসলে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে তড়িৎ প্রবাহ বের হচ্ছে, কিন্তু আমরা যখন ক্লকওয়াইজ নিচ্ছি তখন আমাদের কোন প্রান্তটা আগে পড়তেছে, আমাদের পড়তেছে হইলো পজিটিভ প্রান্তটা, তার মানে এখানে হবে E2। পরে এখানে আসার পর হইলো R4 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকতেছে, মানে I1 R4। E1 এর নেগেটিভ প্রান্ত দিয়ে আমরা যাচ্ছি, তাহলে মাইনাস E1 ইকুয়াল টু 0। এখন এটা হলো আমাদের সূত্র, কিন্তু দেখো তো এখানে যে সমীকরণ দেওয়া, এখানে কিন্তু ই গুলাকে এক পাশে দেওয়া, তো আমাদের কিন্তু ই গুলাকে এক পাশে দিতে হবে। এক পাশে যদি দিতে চাই তাহলে আমাদের ফাইনালি যে ফলটা আমরা পাবো বা রেজাল্টটা যেটা আমরা পাবো, I1 R1 প্লাস I1 R4 ইকুয়াল টু E1 মাইনাস E2। এই যে এই ফলটা আমরা কিন্তু পাচ্ছি ফাইনালি কিন্তু আমরা পাচ্ছি যে দেখো তো I1 R1 প্লাস I1 R4 ইকুয়াল টু E1 মাইনাস E2। তাহলে এখন আমরা সমীকরণটার সাথে মিলাই, এই সমীকরণগুলোর সাথে একটু মিলাই দেখি তো, যে E1 মাইনাস E2 তো এখানে আর এখানে আছে, তার মানে দুইটার মধ্যে একটা হবে I1 R1 আর I3 I4 দেওয়া, এখানে I3 হবে না, এখানে হবে I1 হবে, ঠিক আছে, I3 হবে না I1 হবে, তার মানে খ নাম্বারটা হইলো আমাদের ঠিক আছে, খ নাম্বারটা হবে আমাদের ঠিক। নিচের কোনটি শান্টের গুণক? আচ্ছা, IG ইকুয়াল টু S ডিভাইডেড বাই S প্লাস G ইন্টু I টোটাল, এটা হইলো আমাদের সূত্র। এখন গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহের সাথে যে এককটা গুণ করলে টোটাল I পাওয়া যায় তাকে বলা হয় শান্টের গুণক। আমি আবার বলতেছি, গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহের সাথে যে এককটা গুণ করলে টোটাল তড়িৎ প্রবাহ পাওয়া যায় সেটাকে বলা হয় শান্টের গুণক। গুণ করি, IG ইন্টু S প্লাস G ডিভাইডেড বাই S ইকুয়াল টু I। আইটাকে এক পাশে রাখো, আইটাকে এক পাশে রাখলে এই পারে যদি আমরা এটাকে দ্বারা গুণ করি তাহলে উল্টায় যাবে, উল্টায় গেলে কি হয় যে IG ইন্টু S প্লাস G ডিভাইডেড বাই S, তার মানে IGর সাথে S প্লাস G ডিভাইডেড বাই S এইটা গুণ করলে, তার মানে দেখো তো কোথায় আছে, এই G প্লাস S ডিভাইডেড বাই S, তার মানে উত্তর হবে গ। অনেকেই কি করে S ডিভাইডেড বাই S প্লাস G দেয়, এটা হবে না, এটা হবে না। কারণ কি, কারণ আমাদের যখন আইটাকে এক পাশে রেখে আমরা S ডিভাইডেড বাই S প্লাস জিটাকে অপর পক্ষে নিয়ে যাচ্ছি তখন কিন্তু S ডিভাইডেড বাই S প্লাস জি এটা কিন্তু উল্টায় যাচ্ছে, এটা কি হচ্ছে উল্টায় যাচ্ছে, তাই না, উল্টায় যাচ্ছে, উল্টায় গেলে S প্লাস জি ডিভাইডেড বাই S এটা কিন্তু উপরে থাকতেছে, মানে S প্লাস জি যেটা সেটা উপরে থাকতেছে আর এসটা কি থাকতেছে নিচে থাকতেছে, তো ওইটার সাথে কিন্তু এটার পার্থক্য আছে, দুইটা কিন্তু উল্টা। তো আমাদের কিন্তু এটা ভাবনা চিন্তা করে মারতে হবে। 1.8 ওহম রোধের একটি অ্যামিটার 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গ্রহণ করতে পারে। 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গ্রহণ বা তড়িৎ প্রবাহ মাপার জন্য কত রোধের শান্ট ব্যবহার করতে হবে? S ইকুয়াল টু R ডিভাইডেড বাই n মাইনাস 1। তো এখানে n হইল কত গুণ তড়িৎ প্রবাহ মাপতে পারবে। দেখো 2 আগে মাপতে পারতো, এখন মাপতে পারবে হইল 20, তার মানে কত 20 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু n। অতএব n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু হবে আমাদের 10, ঠিক আছে 10 হবে, মানে কত গুণ মাপতে সক্ষম হবে। তার মানে আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে আমাদের প্রশ্নে দেওয়া আছে 1.8 ইন্টু 9 মানে ডিভাইডেড বাই 9, কারণ n এর মান হইল 10 মাইনাস 1 মানে হইল 9, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত থাকতেছে, এখানে হইল 2 থাকতেছে, তাই না, 2 ডিভাইডেড বাই 10 মানে 0.2, তার উত্তর হবে গ। এভাবে তোমরা ক্যালকুলেশন করে নিতে পারো হাতে কলমে, 18 লিখে দিলা আর এখানে 10 লিখে দিলা, তাহলে উত্তর হবে আমাদের 0.2। শান্ট মূলত কি, শান্ট মূলত একটা রোধ, খুবই অল্প মানের রোধ, খুবই অল্প মানের রোধ। গ্যালভানোমিটারের ভেতর দিয়ে প্রবাহিত তড়িৎ শূন্য হবে যখন এর সাথে সংযুক্ত শান্ট এর মান, গ্যালভানোমিটারের ভেতর দিয়ে প্রবাহিত তড়িৎ শূন্য হবে
এটা শূন্য হওয়ার জন্য শান্টের মান চাইছে এসটাকে কি হইতে হবে, শূন্য হইতে হবে। এসটা যদি শূন্য হয়, শূন্য ডিভাইডেড বাই সামথিং মানে শূন্য, ইন্টু আই মানে কি শূন্য, তার মানে এস এর মান যেটা হবে সেটা হবে শূন্য। একটি গ্যালভানোমিটারের রোধ 100 কত মানের শান্ট যুক্ত করলে তড়িৎ প্রবাহ মাত্রা 99% শান্টের মধ্যে দিয়ে প্রবাহ হবে? আচ্ছা, রোধ চাইছে কত, এখানে শান্টের কত, একটি গ্যালভানোমিটারের হইল রোধ দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, কত মানের শান্ট, এস এর মান চাইছে, তড়িৎ প্রবাহ মাত্রা 99% শান্টের মধ্যে দিয়ে প্রবাহ হবে। আচ্ছা দেখো, আমরা জানি এখানে একটা জিনিস খেয়াল করো, শান্টের মধ্য দিয়ে যাবে, এখানে কিন্তু বলে নাই এখানে কিন্তু বলে নাই যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে। তো আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, যেখানে আইজিটা কি প্রকাশ করে, আইজিটা প্রকাশ করে গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহ, তো এই সূত্রটা অ্যাপ্লাই করে যদি 99% বসায় এখানে হবে না, মিলবে না, ঠিক আছে। আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে আইজির পরিবর্তে আইজির পরিবর্তে ইউজ করা লাগবে আই যদি ইউজ করো তাহলে কত হবে, জি ডিভাইডেড বাই এস প্লাস জি। আর এখানে আইসকে আমরা ওই পাশে যে আইটা আছে আইটাকে এই পাশে যদি নিয়ে চলে আসি, এখন এইটার মান কত, 99%, মান কত, 0.99 ইকুয়াল টু জি ডিভাইডেড বাই এস প্লাস জি। জি এর মান কত, 100, এস এর মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। এস এর মানটা বের করতে হবে 0.99 100 ডিভাইডেড বাই 100 প্লাস এক্স। ওয়ান পয়েন্ট জিরো ওয়ান, এই যে খ নাম্বার 1.01। বুঝলে কিভাবে করলাম, আইএস ইকুয়াল টু জি ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই টোটালকে এই পাশে নিয়ে আসলাম। এখন বলছে 99% শান্টের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। 99% বলতে বোঝাচ্ছে যে আই টোটালের 99%, মানে আইস ডিভাইডেড বাই আই মানে কত, 99%, মানে 100 কি বলো ওটারে, যে 100%-এর 99% প্রবাহিত হবে শান্টের মধ্যে দিয়ে, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর কত আসতেছে, মানে এখান থেকে ক্যালকুলেশন করে 1.01, যেখানে হলো আইএস ডিভাইডেড বাই আই হলো 0.99, ঠিক আছে। তো এখানে আমাদের জি এর মান তো 100 দেওয়া আছে, বাদ বাকিগুলো তো জানোই। 1.8 ওহম রোধের একটি অ্যামিটার 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গ্রহণ করতে পারে। 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা মাপার জন্য কত রোধের শান্ট ব্যবহার করতে হবে? ঠিক সেম প্রশ্ন, একটু আগে যেটা করলাম, কত 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গ্রহণ করতে পারে, তার মানে এন ইকুয়াল টু কত হবে, 10 ডিভাইডেড বাই 1 মানে কত, 10। এস ইকুয়াল টু কত হবে, আর এর মান কত, 1.8, আর এখানে কত হবে, 10 মাইনাস 1 মানে কত, 9। এ তো একই ম্যাথ দিছে, একই ম্যাথ দিছে, বুঝছো। নিচের চিত্রের আলোকে 56 ও 57 প্রশ্নের উত্তর দাও। এক্স এর মান কত হলে বৃষ্টি সমাবেশে থাকবে? এক্স এর মান হলে এক্স এখানে দেওয়া আছে, ঠিক আছে। এটা হলো হুইস্টন ব্রিজ নীতি অ্যাপ্লাই করা লাগবে। এখানে আছে 10, 40, এক্স 16, তাহলে 10 ডিভাইডেড বাই 40 ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 16। এক্স এর মান কত হবে, কাটাকাটি যদি করো 1 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 16। 4 যদি 16কে কাটো তাহলে হবে 4, অতএব এক্স ইকুয়াল টু কত হবে, 4। এক্স এর মান হবে আমাদের 4, ঘ নম্বর।
আচ্ছা, এরপরে কি বলছে যে সাম্যাবস্থায় আই এর মান কত হবে, আই এর মান নির্ণয় করতে হবে সাম্যাবস্থায়। সাম্যাবস্থা মানে কত, যে এই যে গ্যালভানোমিটার এর মধ্যে তো কোনো তড়িৎ প্রবাহ হবে না, তাহলে এখানে চিন্তা করে এখানে আছে 10 আর এখানে আছে 40, তাহলে কত হইলো 50। 50 ইন্টু এখানে আমাদের জানি যে সমান্তরালে আছে এক্স এর মান কত পাইছি, এক্স এর মান পাইছি হলো আমরা 4, এক্স এর মান 4 ইন্টু 16 মানে 20, তার মানে 50 ইন্টু 20 ডিভাইডেড বাই 50 এর 20 কত হয় 70, তার মানে 70 হয়, তাই না? তাহলে 5 দুগুণ 10, তাহলে 10 আর 2টা শূন্য ডিভাইডেড বাই হলো 70, তাহলে কাটাকাটি যদি করো তাহলে থাকে 100 ডিভাইডেড বাই 7। 14.28, 14.28, এটা হলো আমাদের কিসের মান, তুল্য রোধের মান। 14.28 হইলো আমাদের তুল্য রোধের মান। এখন তুল্য রোধের সাথে আমাদের 14.28। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আছে হইলো আমাদের অভ্যন্তরীণ রোধ আছে কিন্তু 1 ওহম। এখন 1 ওহম যদি এর সাথে আমরা যোগ দেই, 1 ওহম যদি আমরা যোগ দিই তাহলে 15.28 ইন্টু আমাদের তাহলে আমাদের আই বের করতে হবে, তাহলে ভি ডিভাইডেড বাই আর, ভি এর মান দেওয়া আছে 5, মানে ভি বলতে ই এর মান দেওয়া আছে হইলো আমাদের 5, তাহলে 5 ডিভাইডেড বাই 15.28, তাহলে কত আসতেছে 5 ডিভাইডেড বাই 15.28, 0.327, 0.33, আচ্ছা এই যে দেখো 0.327 মানে কত 0.33, ঠিক আছে। ক নম্বর নাই। আচ্ছা, তো আমাদের ক্লাস আজকে যে চলতরিতের যে ক্লাসটা আমরা করলাম, আশা করি সবাই বুঝতে পারছো। এখানে অনেকগুলা প্রশ্ন আমরা সলভ করছি। তো এই প্রশ্নগুলো থেকে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, প্রশ্নগুলো যদি তুমি একবার দেখে রাখো, তো যদি না বুঝে থাকো তাহলে এখানে আমার ক্লাসটা একটু দেখবে, ভালো করে দেখলে আশা করি যায় যে তুমি বুঝতে পারবা। আর যদি না বুঝো তাহলে এটা যখন ছাড়া হবে, অনলাইনে ছাড়া হবে, তুমি কি করবা, যে টপিকটা বোঝো নাই তুমি কমেন্ট করতে পারো, অথবা ওখানে মেসেজ দিয়ে রাখতে পারো আর কি, যে আমি এই টপিকটা বুঝি নাই ভাইয়া, বা এই টপিকটা আসলে কি ঝামেলা হয়েছে একটু আরেকবার দেখা দিলে ভালো হতো। আমি অবশ্যই পরবর্তীতে ক্লাস নিয়ে আসবো, নাহলে তোমাকে কমেন্টে যে পার্সোনালি আমি দেখাই দেবো যে আসলে, বা বুঝাই দিলাম, যে লিখে দিলাম যে আসলে কোনটা কি হয়েছে, ঠিক আছে। তোমাদের যদি কারো কিছু মনে হয় যে না ক্লাসটা ভাইয়া করে অনেক ইফেক্টিভ ছিল আমার জন্য, যে পরীক্ষাতে অনেক কাজে দিবে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো যে ভাই ক্লাসটা অনেক ভালো ছিল, বা ক্লাসটা এমন ছিল, তমুক ছিল। আর যদি মনে হয় যে ভাই ক্লাসটা ভালো হয়নি, তাহলে আমার কোন কোন জায়গায় ভুল হয়েছে বা আমি কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে পারবো সেটাও তোমরা জানাতে পারো, ঠিক আছে। যেহেতু আমি তোমাদের মানে নতুন একটা মুখ, তাই না, তোমাদের জন্য যে ক্লাসগুলো আমি নিয়ে আসি, তোমরা তো হয়তো আগে অনেকে আমার ক্লাসটা নাও করে থাকতে পারো, নতুন তোমাদের কাছে, অনেকের কাছে আমি নতুন হইতে পারি, তাই না। তো এটাই ছিল আমার কথা। তো আশা করা যায় যে সামনে যে ক্লাসগুলো নিয়ে আসবো তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য অনেক 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 উপকারী হবে এবং অনেক কাজ দেবে, ঠিক আছে। তোমরা দোয়া করবো সবসময়, আমিও তোমাদের জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ।